হেই, কি অবস্থা সবার? আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই খুব ভালো আছো। শুরু করতে চাই তাদের দিয়ে যারা আমার এই চ্যানেলে কমেন্ট করে সবসময় আমার সাথে আছে, সবসময় আমাকে মোটিভেশন দিয়ে যাচ্ছে, সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। এরা তারা যারা তিন গোয়েন্দাকে এই পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে আর এখনো পর্যন্ত একে বাঁচিয়ে রেখেছে। আমি কখনো আশা করিনি যে আমি যদি কখনো তিন গোয়েন্দা কোনো অডিও বুক দিই, সেটাতে কেউ কমেন্ট করবে, সেটাকে এত এত ভালোবাসা দিবে। সো কমেন্ট করে অনেক সময় আমাকে সাপোর্ট করে, আমাকে মোটিভেশন করে অনেকে আছে। তাদের মধ্যে আছে নাজিফা লাবিবা 5752, আরও আছে ইফরাত জাহান 47M, আরও আছে মেহের 9969, আরও আছে কারিমা সুলতানা, যা অনেকগুলো আমি সাজেশন পড়েছি বই, আরও আছে নাইমা সাদিয়া, আরও আছে বুড়িদাস 93। তো এদের মধ্যে আমি একজন পেয়েছি রবিশঙ্কর দে, যার কথা ছিল অতি জঘন্য বলার ধরন। তো তাকে আমি লিখেছিলাম যে আমি ইচ্ছে করে এমন করেছি, কারণ আতপাগল কাঠখোট্টা টাইপের মানুষ রাবাত, যে একজন বিজ্ঞানী, আর বিজ্ঞানীরা বেশিরভাগ সময়ই রসকসীন হয়ে থাকে। এই জন্যই তার কথাগুলো আমি আসলে এরকম একটু কাঠখোট্টাভাবে বলেছি, একটু জঘন্যভাবে বলেছি। তো এখানে সৈয়দ আশরাফুল ইসলাম মাহাবীর তারা কমেন্ট করেছে যে অতি বানান ভুল। তো আমি একজনই পেলাম যে আমাকে এই এই ফিডব্যাকটা দিল যে অতি জঘন্য বলার ধরন। তো তাকে আমি এই ফিডব্যাকটা দিয়েছি। মানুষ একজন, কিন্তু আসলে ভয়েসটা বা চরিত্রটা ভিন্ন ভিন্ন মানুষের দিতে হয়। তো এই কারণে চেষ্টা করি যে ওই চরিত্রগুলোর জন্য ভিন্ন ভিন্নভাবে বলার। আরও আমি কমেন্ট পেয়েছি মনোহরদি, তার সে একটা অনেক বড় আকারেই কমেন্টটা করেছে। ওই এই সকল কমেন্টগুলো আসলে দিন শেষে আমাকে মোটিভেশন দেয়, আমি বেশি বেশি করে যেন গল্প দিই। আরও কমেন্ট করেছে আস্তামিম 5868, আরও কমেন্ট করেছে এমডি আবির, আরও কমেন্ট পেয়েছি আয়েশা সিদ্দিকার, তারপরে পেয়েছি নাইমা সাদিয়া, তারপর পেয়েছি HM নামিম WT6NK, আরও পেয়েছি নুরুন্নাহার মুক্তা, আরও পেয়েছি শারাফাত তালুকদার, আরও পেয়েছি ইউজার গালিব, তারপরে SM হামিম, তারপরে সাদিয়া 15208, তারপরে পেয়েছি মিজান রহমান 5022, আরও পেয়েছি নজরুল ইসলাম বাদল, তারপরে পেয়েছি আবিদ হোসেন 9241, তারপরে পেয়েছি HM নাইম, তারপর পেয়েছি শারমিন আক্তার হীরা, তারপর পেয়েছি আবিদ হোসেন, তারপরে পেয়েছি রুমানা জোহরা 7571, তারপরে পেয়েছি সাব্বির 54131, তারপরে পেয়েছি রেজাউল করিম 2763, তারপরে পেয়েছি MS হুসাইন, তারপরে পেয়েছি আস্তামিম 5868, তারপরে পেয়েছি জনাব ঝন্টু 99, তারপরে পেয়েছি রাজিয়া কলি, তারপরে পেয়েছি জনাব ঝন্টু, তারপরে পেয়েছি কারিমা সুলতানা 5413, তারপরে পেয়েছি মুশাররাতি ইসলাম 8008, তারপরে কমেন্ট পেয়েছি ইফরাত ইফতি 3756, তারপরে পেয়েছি সুস্মিতা ঘোষ বসু, তারপরে পেয়েছি কাজী রফিকুল মাওলা 3838। আমি অনেকের নাম মেনশন করলাম, আরও অনেকের নাম মেনশন করতে পারিনি, হয়তো এটা আমার সামনে আমি পাইনি, এই জন্য ইনশাআল্লাহ সামনে আমি আরও করব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে কমেন্ট করার জন্য। তোমাদের এই কমেন্টগুলোই দিন শেষে আমাকে নতুন আর একটা অডিও বুক করার জন্য উদ্বুদ্ধ করে। তো যারা কমেন্ট করছো তাদের প্রতি আমি সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। আমি চাই এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আর যারা কমেন্ট করো না তারা এখন থেকে কমেন্ট করা শুরু করো। হয়তো তোমাদের মনে একটা কষ্ট বা সংশয় থেকে যায় যে আমি আসলে এত দেরি দেরি করে কেন আপলোড করি, কারণ তোমরা জানো আমি এটাতে ফুল টাইমার না। আমি আমার একটা জব করার পরে দেন আমি সময় বের করে আমি এই অডিওগুলো বানানোর চেষ্টা করি। তো আমি যদি দেখি যে না আমার এইখান থেকে বেশ ভালো একটা রিচ আসতেছে, যখন আমি পুরোপুরি মনোযোগ দিতে পারবো এই চ্যানেলে, তখন আমি শুধুমাত্র এটা নিয়েই চিন্তা করব। কিন্তু এখন যেহেতু আমি এভাবে পাই না, এই জন্য আমি এভাবে আসলে চিন্তা করতে পারি না। আমার অবসর সময়ের সঙ্গে ছিল আসলে তিন গোয়েন্দা। তো সেটা আমি এইভাবে কি করেছি যে না আমি একটা সময় আসবে যখন আমি নিজেরটা আমি নিজে শুনতে পারবো যে আমি কি আসলে বানাইছি বা আমি পড়েছি, আমি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম।
তো আমার সেই স্মরণীয় করে রাখাটা তোমরা স্মরণীয় করে রেখেছো। তোমরা আসো বলেই আমি আসলে এখন এই জিনিসটা এত কষ্টটা নিতে পারি বা করতে পারি। তো আমার চ্যানেলে কমপক্ষে 52% মানুষ আছে যারা সাবস্ক্রাইব করে তারপরে হচ্ছে আমার অডিও বুকগুলো শোনে, কিন্তু বাকি 48% সাবস্ক্রাইব না করেই তারা শোনে। তাদের প্রতি আমি আহ্বান করব, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে তারপর আপনি অডিও বুকগুলো শুনেন। এতে হবে কি, আমি এই যে কষ্ট করতেছি আমার এই কষ্টগুলোর একটা পরিণাম আসবে। সবাইকে আমি রিকোয়েস্ট করব, চ্যানেলটা আপনাদের, কাজেই এখন সময় এসেছে, এখন চ্যানেলটাকে আমাদের গ্রো করাতে হবে। তিন গোয়েন্দা যে হচ্ছে আমাদের ছোটোবেলার একটা নস্টালজিয়া, এটা সবার ভিতরে পৌঁছাতে হবে। এমন অনেক মানুষ আছে যাদের কাছে এখনও আমরা রিচ করতে পারিনি। তিন গোয়েন্দা তারা ঠিকই পড়েছে ছোটোবেলায়, কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে তারা আসলে ওই মাইন্ডসেট থেকে সরে গেছে। প্রথমে আমিও তো সেরকম মাইন্ডসেট থেকে সরেছিলাম, কিন্তু যখন আমার সামনে তিন গোয়েন্দা আসলো তখন আমার সেই নস্টালজিয়া আমাকে টেনে নিয়ে আসছে, তারপরে আমি ডুব দিছি। সেরকম আপনার এখানে থাকা প্রত্যেকেরই একই অবস্থা। তো আমি আশা করব, আমি রিকোয়েস্ট করব সবাইকে এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমার এই চ্যানেলটা, আমার এই কষ্টটা যেন সার্থক হয়। তো মেলা কথা বলে ফেললাম। তো আমি যে গল্পটা শেষ করতে যাচ্ছি এটা অয়নজিমি সিরিজের গল্প, কালকুক্ষী। সৈয়দ আশরাফুল ইসলাম মাহাবীর যখন এটা সাজেস্ট করছিল তখন আমি ভাবছিলাম যে আসলে আমি কি এটা পড়া উচিত আমার এটা। কিন্তু আমি পড়ার পরে বুঝতে পারলাম এটা অনেকটা তিন গোয়েন্দা স্টাইলেরই বা তিন গোয়েন্দা ক্যাটাগরির। হ্যাঁ, এখানে প্রধান থাকে তিন গোয়েন্দাতে কিশোর পাশা, কিন্তু এখানে প্রধান হচ্ছে অয়ন। তো তার বুদ্ধিটা অনেকটা সেরকম, মানে ওই একই রকম লাইনে যায়। হ্যাঁ, আবার এমনকি ক্ষেত্রটাও সেরকম, রকি বিচ থেকে এসেছে, প্লাস হচ্ছে তারা গ্রিন হিলে এসেছে। হ্যাঁ, তো এখন আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা মানে চ্যানেলে অনেকগুলো তো আমি অডিও বুক দিছি আর কি। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমি তিন গোয়েন্দাই বেশি আমি দিয়ে থাকি, তো আমার একটু সামথিং ডিফারেন্ট করা উচিত। এখন এখন এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করেছি যে আমি আসলে ডিফারেন্ট করব। এখন এই জিনিসটা আসলে সাপোর্ট করবেন কিনা আপনারা, সে চেষ্টা করেছি আমি। তো এই জন্য আসলে আমি দিতে ভয় পেতাম। তো এই এই জিনিসটাকে আসলে সৈয়দ আশরাফুল ইসলাম মাহাবীর সে এই জিনিসটা ভেঙেছে, সে আমাকে এই সাজেশনটা দিছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে না, আমি এটা একটু পড়ে দেখি এটা হয় কিনা। হ্যাঁ, আরও একজন দিছিল আমাকে একটা। হ্যাঁ, তো সেটা হচ্ছে সম্ভবত একটা অ্যাডভেঞ্চার সিরিজ ছিল সম্ভবত, আমি ঠিক মনে করতে পারছি না। তবে হ্যাঁ, আমি তার জন্য সরি, কারণ সে সে আমাকে মেল করছিল এই অডিও বুক বানানোর জন্য পিডিএফটা। হ্যাঁ, তো হচ্ছে কিন্তু আমি ওটা পড়তে পারিনি বা আমি ওটা পড়িনি, বা কারণ আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমি তিন গোয়েন্দা সিরিজ দিয়ে যাচ্ছি, তো এর মধ্যে অন্যটা বা অত বড় মানে গল্পটা কি আসলে আমার অডিয়েন্সরা কি ওটা শুনবে কিনা। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আসলে শুনবে বা সেরকম আমার করা উচিত। সো আমি খুব সরি, ও আমাকে কমপক্ষে 1 বছর আগে জিনিসটা পাঠিয়েছে। সো আমি ওটা সেভাবে লিখে রেখে দিছি, আমার পড়তে হবে। তো আমি চেষ্টা করব ওটা পড়ার পরে। হ্যাঁ, তো আমি এর সাথে সাথে আর একটা জিনিস চেষ্টা করব, সেটা হচ্ছে যে মাসুদ রানা এই সিরিজটা থেকে দু একটা বই পড়ার। কারণ মাসুদ রানা আমার খুব ফেভারিট একটা উপন্যাস আর কি, যেটা ইয়ে হয়। কারণ আমার ছোটবেলায় আসলে দেখি তিন গোয়েন্দা, আমার ছোট থেকে কৈশোর থেকে যখন আমরা বড় হচ্ছি, কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন হওয়ার পরে কিন্তু আমাদের আসলে একটু সামথিং উপরে যেতে হয়। তো সেই ক্ষেত্রে মাসুদ রানা পারফেক্ট। হ্যাঁ, মাসুদ রানা হচ্ছে মাসুদ রানা সম্পর্কে যখন আমি মাসুদ রানা নিয়ে পড়বো বা একটা কোনো স্টোরি বলবো, তখন আমি হয়তো মাসুদ রানা সম্পর্কে একটা ধারণা দেবো। কিন্তু মাসুদ রানা খুবই সুন্দর একটা সিরিজ, কাজী আনোয়ার হোসেনের লেখা। হ্যাঁ, তো উনি খুব ভালো একটা সিরিজ লিখেছে। তো আমি চেষ্টা করবো অন্ততপক্ষে একটা পড়ে অন্ততপক্ষে দেখানোর। সো কেমন লাগে এই জিনিসটা অবশ্যই আপনারা জানাবেন, আর কমেন্টে আরও জানাবেন যদি এমন কোনো বই বা গোয়েন্দা উপন্যাস থাকে যেগুলো আপনাদের মনে হয় যে সাজেস্ট করা উচিত, সেগুলো তিন গোয়েন্দা ছাড়াও। তিন গোয়েন্দা এটা হচ্ছে আমাদের একটা বেজ, আমি যতই যাই করি না কেন তিন গোয়েন্দা মিস করব না। হয়তো একটা দুটো আমি ওটা দিতে পারি, কিন্তু তিন গোয়েন্দা আমার মাস্ট বি থাকবে। হ্যাঁ, তিন গোয়েন্দা আমি মিস করব না। সো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা বেশি বেশি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার ব্যবস্থা করবেন, বেশি বেশি করে শেয়ার করার ব্যবস্থা করবেন যেন মানুষের কাছে পৌঁছায়। তো মেলা কথা বলে ফেললাম, তাহলে আমি আবার গল্পতে ফেরত আসি।
লাঞ্চের পর জ্যামিতি বইটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলো মিকি। 8 নম্বর লাইনটা তাকে বেশ ভাবাচ্ছে। অন্য সময় হলে জ্যামিতি বইয়ের পাতা উল্টাতে তার মোটেও ভালো লাগার কথা নয়, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। খুব দ্রুত এক একটা পৃষ্ঠা দেখে যেতে লাগলো সে। তার বাবা মিস্টার ব্রাউন রুমে ঢুকে তার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, পড়াশোনা করছো যে দেখছি, আজকে বন্ধুদের সাথে বেড়াতে যাবে না? যাবো বাবা, বলল মিকি। তার আগে ওরাই আসবে এখানে। জ্যামিতি বইটা পড়ছি রহস্যভেদ করার জন্য। কোন রহস্য? বললেন মিস্টার ব্রাউন। গুপ্তধন বের করার ধাঁধা? হ্যাঁ, বলল মিকি। 2 দিন আগে বাবাকে সব খুলে বলেছে সে। শুধুমাত্র বিপজ্জনক দিকটা নিয়ে কিছু বলেনি, তাহলে তার বাবা তাকে ঘরে আটকে রাখতেন। তা তোমরা কতদূর অগ্রসর হলে? জিজ্ঞেস করলেন মিস্টার ব্রাউন। অনেকখানি, বলল মিকি। ধাঁধার আর মাত্র 2 লাইন সমাধান করলেই লুকোনো টাকাগুলো পাওয়া যাবে। ভালো। মিস্টার ব্রাউন হাসলেন। তুমি কাজ করো, বলে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। আবার বইয়ে মনোনিবেশ করল মিকি। মিনিট 10 পরে চমকে উঠল সে। মাই গড, ফিসফিস করে বলল মিকি, পেয়ে গেছি, এটাই হবে, অফকোর্স, এটাই টুয়ার চেনের একমাত্র সমাধান। ফোন করার কথা একবার মাথায় এলো তার, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে পরক্ষণেই চিন্তাটা মাথা থেকে বের করে দিল মিকি। এতক্ষণে অয়ন আর জিমি রওনা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে জ্যাক আর মাইককে নিয়ে চলে আসবে ওরা। কাজেই হোটেলে ফোন করেও লাভ নেই। ঘড়ির দিকে তাকিয়ে অস্থির সময় কাটাতে লাগলো সে। জ্যাক আর মাইক সহ অয়ন আর জিমি এলো আরো 10 মিনিট পর। মিকির কাছে প্রতিটি মিনিটকে মনে হচ্ছিল এক একটা যুগ। প্রচণ্ড উত্তেজিত হয়েছিল সে। কলিং বেল বাজতেই ছুটে গিয়ে দরজা খুলে দিল মিকি। অয়নদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, এসেছো তাহলে? আমার তো মনে হচ্ছিল যে আসবেই না। তোমাকে তো খুব উত্তেজিত দেখাচ্ছে, বলল অয়ন। ব্যাপার কি? ভেতরে এসো। দরজা ছেড়ে দাঁড়ালো মিকি। আমার রুমে চলো, জরুরি কথা আছে। ব্যাপার কি? রুমে ঢুকে জিজ্ঞেস করলো জিমি। কোনো সূত্র পেয়েছো নাকি? হ্যাঁ, হাসলো মিকি। 8 নম্বর লাইনের অর্থ বের করে ফেলেছি। লাফিয়ে উঠল সবাই। জ্যাক জিজ্ঞেস করলো, কি বোঝানো হয়েছে? গর্তের মানে গুহামুখের ব্যাস, বলল মিকি। হ্যাঁ, বলল মাইক। কিভাবে বুঝলে? বুঝে গেছি, প্রায় চেঁচিয়ে উঠল অয়ন। জ্যামিতিতে ব্যাসকে বলে টুয়াইস রেডিয়াস, সংক্ষেপে টুয়াইস আর, মানে 2R। এটাকে 2R বলা যায়। ইংরেজি বর্ণমালার 18 নম্বর অক্ষর আর এবং ARER, এই দুটোরই উচ্চারণ এক। তার মানে গুহাটা চিনতে হবে গুহামুখের ব্যাস মেপে। বুঝলাম, মাথা ঝাঁকালো মিকি। কিন্তু গুহামুখের ব্যাস কত? 10 মিটার, 10 ফুট, নাকি 10 সেন্টিমিটার? 10 ফুট হওয়ার সম্ভাবনাই বেশি, বলল অয়ন। কারণ 10 মিটার হলে বেশি বড় হয়ে যায়। এত বড় গুহামুখ আমরা দেখিনি। আর সেন্টিমিটার হলে আবার বেশি ছোট হয়ে যায়। এত ছোট গুহায় মানুষ তো দূরের কথা, একটা কুকুরও ঢুকতে পারবে না। 10 ফুটই হবে, তবুও শিওর হয়ে নেওয়া উচিত। কিভাবে? ভুলে চলো জিমি। পুরো ধাঁধাটাই পরিমাপের ব্যাপার আছে দুটো, বলল অয়ন। দুটোরই একক একই হওয়ার কথা। গ্রিন হিল পাহাড়ের উচ্চতা কি 3000 ফুট নাকি 3000 মিটার, সেটা জানতে পারলেই গুহামুখের ব্যাসের একক সম্পর্কে নিশ্চিত হতে পারবো আমরা। লাইব্রেরিতে যাবে? জিজ্ঞেস করলো জ্যাক। যাবার দরকার নেই, বলল অয়ন। ফোন করে জেনে নিলেই চলবে। মিকি, তোমাদের ফোনটা একটু ব্যবহার করব। নিশ্চয়ই, বলল মিকি। এসো। মিনিট 10 পরে হাসি নিয়ে রওনা হলো ওরা। গ্রিন হিল পাহাড়ের উচ্চতা 3000 ফুট। অয়নের ধারণাই ঠিক। গুহামুখের ব্যাস 10 ফুটই হবে। সাথে গুহামুখ মাপার জন্যে ফিতা নিয়ে এসেছে ওরা। দ্রুত সাইকেল চালাতে লাগলো সবাই। কিন্তু পথে ওত পেতে ছিল বিপদ। রাস্তার পাশে ঘাপটি মেরে বসেছিল ডিক। তার এক সঙ্গী অয়নদেরকে মিকির বাসায় যেতে দেখে খবর দিয়েছে তাকে। বিন্দুমাত্র দেরি করেনি ডিক, সঙ্গীদের নিয়ে চলে এসেছে। মিকির বাসা থেকে ফেরার পথের পাশে লুকিয়ে পড়েছে। দূর থেকে অয়নদের সাইকেল নিয়ে আসতে দেখে সঙ্গীদের প্রতি ইঙ্গিত করল ডিক। লম্বা কতগুলো লোহার শিক ওদের হাতে। ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে ওদের সামনে চলে এলো অয়নরা।
সাইকেলের চাকার ভেতর লোহার শিক ঢুকিয়ে ওদের থামাতে চেষ্টা করলো গুন্ডারা। সাইকেল নিয়ে সবার সামনে ছিল অয়ন আর মিকি। ওদের থামাতে পারলো না ডিক আর তার সঙ্গীরা, কিন্তু বাকিদের পারলো। সাইকেল থেকে রাস্তায় আশ্রয় পড়লো জ্যাক, মাইক আর জিমি। ব্রেক কষে এক মুহূর্তের জন্য থামলো অয়ন আর মিকি। বন্ধুদের অবস্থা চাক্ষুষ করে বিন্দুমাত্র দেরি করলো না, প্যাডেলে চাপ দিয়ে সরে পড়ল। ডিকের সঙ্গীরা ওদের তাড়া করতে যাচ্ছিল, কিন্তু নেতার কথাই ফিরে এলো। পালাতে দাও দুটোকে, বলল ডিক। আগে এই ছেলেগুলোকে শিক্ষা দিয়ে নি, তারপর ওই দুটোরও ব্যবস্থা করব। জ্যাক, মাইক আর জিমিকে ধরে ফেলেছে গুন্ডারা। ছাড়া পাবার জন্য ধস্তাধস্তি করছে ওরা। সেদিকে তাকিয়ে ক্রুর হাসি হাসল ডিক। বলল, এবার বুঝবে বাছারা, কত ধানে কত চাল। ব্যান্ডেজ মোড়া চোয়ালে হাত বুলালো সে। এই আঘাতের প্রতিশোধ আমি নেবই। ডিকের এক সঙ্গী দড়ির বান্ডিল নিয়ে এলো। হাত পা বেঁধে ফেলা হলো জ্যাক, মাইক আর জিমির। মুখে রুমাল বেঁধে দেওয়া হলো। তারপর ওদেরকে কাঁধে ফেলে রওনা হলো গুন্ডারা। একটা নির্জন গলিতে ঢুকে পড়ল। ঘটনাটা ঘটার সময় রাস্তায় কোনো লোক ছিল না, ফলে কেউ দেখতে পেল না ডিক আর তার সঙ্গীদের কার্যকলাপ। আসলে পলায়নি অয়ন আর মিকি। সাইকেল নিয়ে চোখের আড়ালে গিয়েই নেমে পড়েছে। তারপর চুপিসারে এগিয়ে একটা বাড়ির আড়াল থেকে দেখেছে ডিকের কাণ্ড কারখানা। আমরা এখন কি করব অয়ন? ডিক তার দলবল নিয়ে গলিতে ঢুকে পড়তেই জিজ্ঞেস করলো মিকি। ডিক যে ওদের তিনজনকে কি করবে খোদাই জানে। ওদেরকে উদ্ধার করতে হবে, বলল অয়ন। চলো অনুসরণ করি। ওই গুন্ডাগুলোর সঙ্গে লড়াই নামতে হবে তাহলে? হতাশ কণ্ঠে বলল মিকি। আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই। এভাবে জ্যাক, মাইক আর জিমিকে উদ্ধার করা সম্ভব না। এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না, বলল অয়ন। চলো ওদের অনুসরণ করি। তাছাড়া অস্ত্র নেই এটা ঠিক না, দুটো অস্ত্র আছে আমাদের কাছে। সেগুলো কি? সাগ্রহে জিজ্ঞেস করলো মিকি। 1 নম্বর হচ্ছে বুদ্ধি, বলল অয়ন। আর 2 নম্বর হচ্ছে না থাক, পরে বলবো। চলো রওনা হয়ে যায়। সাইকেলে চড়ে রওনা হলো ওরা। গলির ভেতর ঢুকলো। সাইকেল নিয়ে যে যাচ্ছি, বলল মিকি। চোখে পড়ে যাব না তো? থামলো অয়ন। বলল, ঠিক বলেছ, কিন্তু সাইকেল নিয়ে এগোতে হবে। পালানোর দরকার পড়লে সাইকেলই ভরসা। তাহলে একটা কাজ করি, সাইকেল না চালিয়ে ঠেলে ঠেলে হেঁটে এগোই। নিরাপদ দূরত্ব রেখে চলতে হবে। রাজি হলো মিকি। সাইকেল থেকে নেমে সাইকেল ঠেলে ঠেলে হাঁটতে লাগলো ওরা। গলিটা খানিক দূর এগিয়ে বাঁক নিয়েছে, ফলে ডিক আর তার দলবলের দৃষ্টির আড়ালে রয়েছে ওরা। বাঁকটার কাছে গিয়ে থামলো সবাই। সাইকেলটা দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রেখে উকি দিল অয়ন। ডিকদের দেখা যাচ্ছে বাঁক নিয়া গলির শেষ মাথায়। কোথায় ওরা? জিজ্ঞেস করলো মিকি। গলির শেষ মাথায়, বলল অয়ন। চোখের আড়ালে চলে গেলে আবার পিছু নেব। খানিকক্ষণ পরে আবার অনুসরণ শুরু করলো ওরা। মিনিট 5 পরে রাস্তা পেরিয়ে অন্য একটা গলিতে ঢুকলো ডিক আর তার সঙ্গীরা। পুরনো গুদামে যাচ্ছে, বিড়বিড় করলো মিকি। কি বললে? জিজ্ঞেস করলো অয়ন। ওদিকে একটা পুরনো গুদাম আছে, বলল মিকি। গলিটা দিয়ে শুধু ওখানেই যাওয়া যায়। জ্যাক, মাইক আর জিমিকে ওখানে নিয়ে যাবে ওরা, আমি শিওর। কারণ গুদামটা খালি, ওখানে কেউ থাকে না। ডিকের জন্য এক আদর্শ জায়গা। ভেরি গুড। অয়নকে বেশ খুশি মনে হলো। মিকিকে জিজ্ঞেস করলো, শেরিফের অফিস এখান থেকে কত দূরে? তা 2-3 ব্লক হবে, জবাব দিল মিকি। বলো কি, এত কাছে? অবাক হলো অয়ন। সাইকেল নিয়ে যেতে কতক্ষণ লাগবে? বড় জোর 3-4 মিনিট, বলল মিকি। কেন, যাবার কথা ভাবছো নাকি? রাইট, বলল অয়ন। তবে আমি না, যাবে তুমি। ডিক আর ওর সাঙ্গপাঙ্গ আমাদের তদন্ত অসুবিধার সৃষ্টি করছে। ওরা আমাদের জন্য একটা হুমকি। হাতে নাতে ওদের গ্রেফতার করানোর এটাই সুবর্ণ সুযোগ। তুমি শেরিফের অফিসে চলে যাও, তাড়াতাড়ি তাকে নিয়ে এসোগে এখানে। আর তুমি? প্রশ্ন করল মিকি। আমি এখানেই থাকবো, বলল অয়ন। ডিক আর তার সঙ্গীদের উপর নজর রাখবো। কিন্তু বিপদ হতে পারে, প্রতিবাদ করতে যাচ্ছিল মিকি। আমি সাবধানে থাকবো, কথা দিচ্ছি। তাকে থামিয়ে দিয়ে বলল অয়ন, তুমি দেরি না করে তাড়াতাড়ি চলে যাও। স্ট্রাক করল মিকি। সাইকেল চড়ে দ্রুত অদৃশ্য হলো সে।
নিজের সাইকেলটা রাস্তার পাশে দাঁড় করিয়ে তালা গেল অয়ন। তারপর দ্রুত পায়ে ঢুকে পড়ল গলিটাতে। মিনিট দুয়েক পরেই চোখে পড়ল গুদামটা। বাইরে কাউকে দেখা যাচ্ছে না। এক ছুটে এক পাশের দেয়ালের আড়ালে চলে এলো অয়ন। সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো ডিক আর তার সাঙ্গপাঙ্গরা। চট করে সরে গেল অয়ন। দরজার সামনে জটলা করে কি যেন বলা বলি শুরু করলো গুন্ডারা। দেখে মাথায় চিন্তার ঝড় বয়ে যেতে লাগলো অয়নের। গুদামের ভেতর ঢোকার উপায় খুঁজছে। দেয়ালের গায়ে এক জানালা দেখতে পেয়ে মুখে হাসি ফুটল তার। জানালার দিকে এগিয়ে গেল সে। গুদামের ভেতর বেকায়দা অবস্থায় পড়ে আছে জ্যাক, মাইক আর জিমি। উফ, কাতরাতে কাতরাতে বলল জ্যাক, ব্যাটারা এমন বাধাই বেঁধেছে, নড়তেই পারছি না। করবে কি আমাদেরকে? বোধহয় মারধর, বলল জিমি। হাত পা ভেঙেও দিতে পারে। সর্বনাশ, আটকে উঠল মাইক। তবে আসার কথা একটাই, অয়ন ভাই আর মিকি ভাই পালাতে পেরেছে, উদ্ধারের ব্যবস্থা করে ফেলবে। ওই আশা ত্যাগ করো, নিরাশ কণ্ঠে বলল জিমি। ওরা আর কি করবে? বড়জোর শেরিফকে জানাবে ব্যাপারটা। আমাদের খুঁজে বের করতে অনেক সময় লেগে যাবে। কিসের যেন শব্দ। জানালায় খুট করে আওয়াজ হতেই বলল জ্যাক। কেউ জানালা খুলছে, বলল মাইক। ধাক্কা খেয়ে খুলে গেল জানালার পাল্লা। ভেতরে ঢুকলো একটা ছায়া মূর্তি। বলল, শব্দ করো না, আমি অয়ন। চমকে গেল ওরা। বিস্মিত গলায় জিমি জিজ্ঞেস করলো, অয়ন, তুই এখানে কিভাবে? পরে বলবো। ওদের দিকে এগুলো অয়ন। এখন শব্দ করিস না, গুন্ডাগুলো টের পেয়ে যাবে। হাঁটু গেড়ে মাটিতে বসে জিমির হাতের বাঁধন খুলতে লাগলো সে। বেশ শক্ত গিট, খুলতে কয়েক মিনিট লাগলো। হাত খোলা হয়ে গেলে অয়ন বলল, এবার নিজে পায়ের বাঁধন খোল। এবার জ্যাকের বাঁধন খুলতে লাগলো সে। পায়ের বাঁধন খুলে জিমিও উঠে এসে মাইকের হাতের বাঁধন খুলে দিল। খানিকক্ষণ পর মুক্ত হয়ে হাত পা লড়তে লাগলো জ্যাক, মাইক আর জিমি। তাড়াতাড়ি ওঠো, তাড়া দিল অয়ন। এক্ষুনি ভেতরে ঢুকবে ডিক। ওর হাতে ধরা পড়া চলবে না, তাহলে আমাদের জিম্মি করে পালিয়ে যাবে সে। জিম্মি? অবাক হলো জ্যাক। জিম্মি করবে কেন? মিকিকে পাঠিয়েছি শেরিফকে নিয়ে আসতে, ব্যাখ্যা করলো অয়ন। এক্ষুনি চলে আসবেন শেরিফ। ডিক আর ওর সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করবেন। এখন যদি আমরা ওদের হাতে ধরা পড়ি, তাহলে আমাদের জিম্মি করে পালিয়ে যাবে ওরা। শেরিফ ওদের গ্রেফতার করতে পারবেন না। পরে হয়তো করবেন, কিন্তু তাতে আমাদের জন্য দেরি হয়ে যাবে। গ্রেফতার না হওয়া পর্যন্ত ওরা আমাদের তদন্তে বাধা দেবে। অসুবিধা হবে আমাদের। লুটের টাকা খুঁজে বের করতে দেরি হবে। আর সেটা ঘটলে টিম আর বিগ ধাঁধাটা বের করতে না পেরে আমাদের উপর আক্রমণ চালাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, মাথা ঝাঁকালো জ্যাক। তাহলে চলো, এক্ষুনি পালাই। জানালার কাছে গিয়েই থমকে দাঁড়ালো অয়ন। ঝটপট পাল্লা দুটো বন্ধ করে দিল। কি হয়েছে জিজ্ঞেস করলো মাইক। দুটো গুন্ডা জানালার কয়েক গজ দূরে দাঁড়িয়ে আছে, দেয়ালে ঠেস দিয়ে। বলল অয়ন, বেরোলেই দেখে ফেলবে, ধরা পড়ে যাব। তাহলে? শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো জিমি। এখানেই ভাগ্যের উপর নির্ভর করে চুপচাপ বসে থাকতে হবে, বলল অয়ন। হয়তো বেঁচে যাব এ যাত্রাও। ঠিক এই সময় বাইরে জিকের গলা শোনা গেল। সবাই ভেতরে চলো, বেয়াদব ছোকরাগুলোকে এক্ষুনি শাস্তি দেব। সর্বনাশ, বলল জ্যাক। এবার চলো জানালা দিয়ে পালাই, প্রস্তাব দিল মাইক। না, সময় নেই, বলল অয়ন। এক বড়জোর দুজন পালাতে পারবো, কিন্তু বাকিরা ধরা পড়বে। ওরা এসে গেছে। হঠাৎ কি মনে পড়তে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। জিমিকে বলল, জিমি, মরিচের গুঁড়ো আছে? পকেট চাপড়ালো জিমি। বলল, আছে। বের করো, বলল অয়ন। তাড়াতাড়ি। বাম হাতে মুখে রুমাল চেপে ধরো। জ্যাক, মাইক, তোমরাও, কুইক। অয়ন নিজেও পকেট থেকে রুমাল বের করে মুখে চেপে ধরল। তারপর কাগজে মোড়া মরিচের গুঁড়ো বের করলো। মোড়ক খুলল অয়ন। দেখা দেখি জিমিও। বাম হাতে মুখে রুমাল চেপে ধরে ডান হাতে গুঁড়োগুলো নিল ওরা। জ্যাক আর মাইকও কোনো প্রশ্ন না করে মুখে রুমাল চেপে ধরেছে। দরজা খুলে ভেতরে ঢুকলো ডিক, সঙ্গে 7 সঙ্গী। জ্যাক, মাইক আর জিমিকে মুক্ত অবস্থায় দেখে অবাক হলো সে। আরও অবাক হলো ওদের সঙ্গে অয়নকে দেখে। এই 4 নম্বর ছোকরাটা সে জুটল কোত্থেকে? বিস্মিত কণ্ঠে বলল ডিক। তারপর সঙ্গীদের নিয়ে অয়নদের ধরতে এগোলো। তৈরি ছিল অয়ন আর জিমি।
গুন্ডারা কাছাকাছি আসতেই ছুঁড়ে মারল মরিচের গুঁড়ো। এক মুহূর্ত মাত্র, তারপরই শুরু হলো হাঁচি। ডিক আর তার দলবলের অবস্থা সঙ্গীন হয়ে উঠল কয়েক সেকেন্ডেই। জানালা খুলে টপাটপ বাইরে বেরিয়ে এলো ওরা। বেরিয়েই দেখতে পেল শেরিফ লোকজন নিয়ে চলে এসেছেন, সঙ্গে মিকি। অয়নদের দেখেই ছুটে এলো সে। অয়ন, তোমাকে আশেপাশে না দেখতে পেয়ে আমি তো ঘাবড়েই গিয়েছিলাম, বলল মিকি। তোমার ঠিক আছো তো? হ্যাঁ, মাথা ছাগালো ওরা। শয়তানগুলো কোথায়? জিজ্ঞেস করলেন শেরিফ। ভেতরে, গুদামের দিকে ইঙ্গিত করল অয়ন। সবগুলো কুপোকাত, অ্যারেস্ট করতে বেগ পেতে হবে না। মিনিট খানেকের মধ্যেই ধরে নিয়ে আসা হলো গুন্ডাগুলোকে। অনবরত হাঁচি দিচ্ছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আমি তোমাকে সাবধান থাকতে বলেছিলাম, অভিযোগের কণ্ঠে বলল মিকি। সাবধানই তো ছিলাম, বলল অয়ন। দেখলে না 2 নম্বর অস্ত্র দিয়ে কি সুন্দর ঘায়েল করলাম গুন্ডাগুলোকে। 2 নম্বর অস্ত্র, বলল মিকি। তুমি কিন্তু নামটা এখনো বলনি আমাকে। মরিচের গুঁড়ো, মুচকি এসে বলল অয়ন। তারপর ঘড়ির দিকে তাকালো। এখনো সময় আছে, দেরি না করলে পাহাড় থেকে ঘুরে আসা যাবে। চলো রওনা হয়ে যায়। মিনিট 10 পরে সাইকেলে চড়ে পাহাড়ের দিকে যেতে দেখা গেল ওদের। গুহামুখের ব্যাস মাপার জন্য সঙ্গে ফিতা আছে। ডিক আক্রমণ করার আগেই সবকিছু নিয়ে রওনা হয়েছিল ওরা। এখন রওনা হওয়ার আগে শুধু রাস্তা থেকে জ্যাক, মাইক আর জিমির সাইকেলগুলো তুলে নিয়েছে। খুব দ্রুত এগোচ্ছে ওরা। শিগগিরই পাহাড়টা দেখা গেল। এসে পড়েছি, বলল অয়ন। চলো শর্টকাট পথটা পর্যন্ত যাই। খানিকক্ষণ পরেই রুমাল বাঁধা ডালটার পাশে এসে দাঁড়ালো ওরা। চলো ওঠা যাক, বলল জ্যাক। সবার আগে উঠতে লাগলো অয়ন, ওর পেছনে জ্যাক, মাইক, মিকি, আর সব শেষে থাকলো জিমি। বেশ দ্রুতই গুহা পর্যন্ত উঠে গেল ওরা। সব শেষে গুহামুখটার সামনে দাঁড়িয়ে কাপড় ঝেড়ে ধুলো পরিষ্কার করলো সবাই। এবার গুহামুখ মেপে দেখবো আমরা, বলল অয়ন। এটা থেকেই শুরু করা যাক। পকেট থেকে ফিতা বের করলো মিকি। এক প্রান্ত অয়নের হাতে দিয়ে অন্য দিকটা নিজে ধরল। ব্যাস বের করবো কিভাবে? জিজ্ঞেস করলো মিকি। গুহামুখের কেন্দ্র তো আমরা জানি না। ওভাবে না, বলল অয়ন। অন্যভাবে ব্যাস বের করতে হবে। গুহামুখের নিচের প্রান্তের খানিকটা ওপর থেকে মাপা শুরু করব। ইঞ্চি খানেক বাদ দিয়ে দিয়ে মাপবো। যে দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হবে সেটাই হবে ব্যাস। যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, বলল মিকি। তাছাড়া মাপ মনে রাখবো কিভাবে? জিমি, বলল অয়ন। তোর কাছে কাগজ কলম আছে না? মাপ লিখে নে। মাথা ঝাঁকিয়ে শার্টের বুক পকেট থেকে একটা ছোট প্যাড আর বলপেন বের করলো জিমি। শুরু করো তাহলে, বলল জ্যাক। মাপতে শুরু করলো ওরা। এক জায়গায় মেপে দৈর্ঘ্য বলতে লাগলো, আর জিমি তা কাগজে ঢুকে নিতে থাকলো। মিকির কথাই ঠিক, ভীষণ সময় সাপেক্ষ কাজ। প্রথম গুহাটার ব্যাস বের করতেই প্রায় 10-12 মিনিট লেগে গেল। মাপা শেষ করে মাটিতে বসে পড়ল মিকি। বাপরে বাপ, হাঁপাতে হাঁপাতে বলল সে। এত কষ্টের কাজ? অয়ন, আমি শিওর এই সেই গুহা না। 10 ফুট ব্যাসের গুহামুখ হলে ব্যাস পেরিয়ে উপর দিকে মাপ নেবার সময় কারো কাঁধে উঠতে হবে আমাদেরকে। কিন্তু এটা তো তা করতে হয়নি। মিকির কথাই ঠিক, বলল জিমি। হিসাব শেষ করেছে সে। এটার ব্যাস 7 ফুটের কিছু বেশি। যেরকম সময় লাগছে, চিন্তিত ভঙ্গিতে বলল জ্যাক, তাতে 14টা গুহামুখের ব্যাস বের করতে 2-3 দিন সময় লেগে যাবে। এত সময় আমাদের হাতে নেই। যে কোনো সময় টিম আর বি ঘামলা জ্বালাবে। ঠিক, জ্যাকের কথা সমর্থন করল মিকি। মাপতে অনেক সময় লাগবে। এই একটা গুহামুখ মেপেই তো আমার হাত প্রচণ্ড ব্যথা করছে। পালাক্রমে যদি মাপামাপি করি তাহলেও চলবে না। আমাদের হাত ব্যথা সারার আগেই ওদের হাত ব্যথা শুরু হয়ে যাবে। 2 দলকেই বিশ্রাম নিতে হবে। তার উপর 10 ফুট মাপার জন্য যদি কাঁধে নিতে হয়। না, কাঁধে নেবার দরকার পড়বে না, বলল অয়ন। অন্য ব্যবস্থা করা যাবে। তাছাড়া সবগুলো গুহামুখের ব্যাসও হয়তো নির্ণয় করতে হবে না। তার আগেও পেয়ে যেতে পারি গুহাটা। কে জানে, হয়তো পরেরটাই। যাই হোক, তোমাদের কথায় যুক্তি আছে। সময় আসলে অনেক বেশি লাগবে একাধারে সবগুলো গুহামুখ মাপতে গেলে। অন্য একটা ব্যবস্থা করতে হবে। সেটা কি জানতে চাইল জিমি। খানিকক্ষণ চিন্তা করলো অয়ন, তারপর মিকিকে জিজ্ঞেস করলো, তোমার হাইট কত মিকি? 5 ফুট 7 ইঞ্চি, জবাব দিল মিকি।
আর আমার হচ্ছে 5 ফুট 6.5, বলল অয়ন। আচ্ছা, আমাদের মধ্যে সবচেয়ে খাটো কে, মাইক নাকি? তাই হবে, বলল জ্যাক। ওর উচ্চতা 5 ফুট 5। তাহলে ওই, বলল অয়ন। জিমি আমারই সমান, আর তুমি নিশ্চয়ই মাইকের চেয়ে লম্বা। হ্যাঁ, মাথা ঠেকালো জ্যাক। কিন্তু উচ্চতা দিয়ে কি হবে? মাইককে এক একটা গুহামুখের সামনে দাঁড় করিয়ে দূর থেকে লক্ষ্য করব আমরা, বলল অয়ন। যে গুহামুখগুলো ওর উচ্চতার প্রায় দ্বিগুণ মনে হবে, সেগুলোই মেপে দেখব। বুঝলাম, বলল জ্যাক। কিন্তু ওকে কেন? আমাদের 4জনের একজনে গেলেই তো চলে। তা চলে, বলল অয়ন। তবে যত খাটো কাউকে দিয়ে এক্সপেরিমেন্টটা করব, ভুল হবার আশঙ্কা ততই কম। সবচেয়ে ভালো হতো 5 ফুট লম্বা কাউকে পেলে, কিন্তু তা তো পাচ্ছি না। বুঝতে পেরেছ? হ্যাঁ, মাথা ঝাঁকালো জ্যাক। তাহলে চলো রওনা হই, বলল অয়ন। 40 মিনিটের মাথায় বাকি 13টা গুহার উপর এক্সপেরিমেন্ট শেষ করলো ওরা। পরীক্ষা শেষে প্যাড খুলে জিমি বলল, প্রথম যেটাকে মেপেছি আমরা, সেটাকে 1 নম্বর ধরলে 5, 8 আর 12 নম্বর গুহা, তিনটের যে কোনো একটাই আমাদের সেই গুপ্তধনের গুহা। তাহলে কাজ করি, 12 নম্বর থেকেই মাপা শুরু করি। চলো, বলল অয়ন। ফিরে গেল সবাই 12 নম্বর গুহার সামনে। ফিতা বের করে আবার গুহামুখ মাপতে লাগলো অয়ন আর মিকি। অবশ্য কারো কাঁধে ওঠার দরকার হলো না। বড় কয়েকটা পাথর এনে মাটি থেকে উচ্চতা বাড়িয়ে নিয়ে গুহামুখ মাপলো ওরা। কিন্তু ভাগ্য অপ্রসন্ন, গুহামুখটার ব্যাস 11.5 ফুটের কিছু কম। বাধ্য হয়ে 8 নম্বর গুহার মুখটা মাপতে গেল ওরা। অয়ন আর মিকির হাত ব্যথা শুরু হয়ে গেছে, ফলে জ্যাক আর মাইক গুহামুখটা মাপল। এবার ভাগ্যদেবী মুখ তুলে তাকালেন ওদের দিকে। গুহাটার ব্যাস 10 ফুট, অবশ্য পুরোপুরি 10 ফুট না, 1 ইঞ্চির মতো কম। কিন্তু কারোরই বুঝতে বাকি রইল না, এটাই ওদের সেই কাঙ্ক্ষিত গুহা। পেলাম তাহলে শেষ পর্যন্ত, ফিসফিস করে বলল অয়ন। চলো ভেতরে ঢুকি, বলল জিমি। দাঁড়াও 1 মিনিট, বলল জ্যাক। আগে একটু বিশ্রাম নিয়ে নি, কয়েক মিনিট দেরি করে ভেতরে ঢুকলে অসুবিধা হবে না। মিনিট 5 বিশ্রামের পর ভেতরে ঢুকলো ওরা। 100 গজ এগিয়ে হঠাৎ বায়ে মন নিয়েছে গুহাটা। অয়নরা ঘুরে সেদিকে এগোলো। এদিকটা অন্ধকার, বাইরের আবছা আলোতে ভালোভাবে কিছু বোঝা যায় না। তাও কিছু দূর এগিয়ে যা দেখা গেল তা চিনতে মোটেও ভুল করলো না ছেলেরা। ইয়াল্লা, বলে উঠল মিকি, ওটা কি? একটা বিশাল খাদ, 15-16 ফুট চওড়া। আবছা আলোয় তলা ঠাউর করা গেল না। ঠান্ডা শিরশিরে ভয়ের স্রোত বয়ে গেল ওদের মেরুদণ্ড বেয়ে। ভৌতিক গভীর খাদটা যেন ওদের ব্যঙ্গ করছে। খাদ, গলা কাঁপছে মাইকের। এত অন্ধকার, বলল অয়ন। একটা টর্চ নিয়ে আসা উচিত ছিল, বুঝলে? সামনের কোনো কিছুই তো ভালোভাবে দেখতে পাচ্ছি না। টর্চ নেই বটে, বলল মিকি, তবে দেশলাই এনেছি আমি। বাড়ি থেকে বেরোনোর সময় কি যেন মনে করে সঙ্গে নিয়ে নিয়েছিলাম। ভেরি গুড, বলল অয়ন। চলো বাইরে থেকে শুকনো ডাল নিয়ে আসি, আগুন জ্বালানো যাবে, তাহলে গুহাটা ঘুরে ফিরে দেখতে পারবো। কিন্তু সেই জন্য তো খাতটা পেরোতে হবে, বলল জিমি। পেরোবো কিভাবে? কোনো পুলটুল তো দেখছি না। তাছাড়া খাদের ওপরে তো ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অয়ন, এই ব্যাপার স্যাপার ভালো ঠেকছে না আমার কাছে। ভয় পাচ্ছিস? জিজ্ঞেস করলো অয়ন। হ্যাঁ, স্বীকার করলো জিমি। ভয় পাবার কিছু নেই, অভয় দিয়ে বলল অয়ন। খাদ পেরোনোর ব্যাপারটা পরে ভাববো, আগে দরকার আলো। আলো আনলে খাদের ওপাশে কি আছে বোঝা যাবে। খাদ পেরোনো কোনো সমস্যা হবে না, বলল মিকি। আমাদের সঙ্গে দড়ি আছে। দড়ি বেয়ে বেয়ে এত চওড়া খাদ পেরোনো, বলল জিমি। অসম্ভব, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তাছাড়া দড়ি ওপাশে বাঁধতে যাবে কে? আমাদের কাছে তো গ্রাপলিং হুকও নেই যে ওপাশে কোনো পাথরের সঙ্গে আটকাবো। তাছাড়া ওপাশে কোনো পাথর আছে কিনা তাই বা কে জানে। ওসব আলোচনা পরে করা যাবে, বলল অয়ন। আগের কাজ আগে। চলো শুকনো ডাল নিয়ে আসি, আগুন জেলে খাদ পার হওয়া যায় কিনা দেখব। এসো। গুহা থেকে বেরিয়ে শুকনো গাছের জাল সংগ্রহ করলো ওরা। তারপর সেগুলো নিয়ে আবার গুহায় ঢুকলো। খাদের কয়েক ফুট দূরে ডালগুলো জড়ো করে রাখলো ওরা। মিকির কাছ থেকে দেশলাই নিল অয়ন, আর জিমির প্যাট থেকে কাগজ। তারপর আগুন জ্বাললো।
আগুন ভালোভাবে জ্বলে উঠতেই গুহার ভেতরটা মোটামুটি আলোকিত হয়ে উঠল। খাদের অপর পারের অন্ধকারও বেশ খানিকটা দূর হলো। একটা জ্বলন্ত ডাল তুলে নিয়ে খাদের কিনারে গিয়ে দাঁড়ালো অয়ন। খাদের ওপাশে খানিকটা খোলা জায়গা, এক পাশে চোখা একটা পাথর, খোলা জায়গাটার পেছনে পাথুরে দেয়াল, তার মাঝে একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গের মুখ বেশ বড়, 6 ফুট লম্বা একটা লোক অনায়াসে কুঁজো না হয়ে হেঁটে তার মধ্যে ঢুকতে পারবে। সুড়ঙ্গের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। দড়ি দিয়ে লাশো তৈরি করে ওই পাথরটাতে আটকাতে পারলে খাদ পেরোনোর কথা ভাবা যেত। চোখা পাথরটার দিকে ইঙ্গিত করলো অয়ন, কিন্তু ওই চিন্তা বাদ দিতে হচ্ছে। কেন জিজ্ঞেস করলো মিকি। কারণ, বলল অয়ন, আমাদের মধ্যে এমন কেউ নেই যে 15-16 ফুট দূরের একটা টার্গেটে লাশো ছুঁড়ে আটকাতে পারবে। ঠিক, স্বীকার করলো মিকি। ওই যে একটা তক্তা দেখা যাচ্ছে, বলল মাইক। তক্তা? অবাক হয়ে চোখ ঘোরালো অন্যেরা। ঠিকই বলেছে মাইক, গুহার একধারে দেয়ালের পাশে মাটিতে শুইয়ে রাখা হয়েছে একটা তক্তা, দৈর্ঘ্য 15-16 ফুটের চেয়ে কিছু বেশি। এখানে তক্তা এলো কোত্থেকে? বিস্মিত কণ্ঠে বলল অয়ন। ব্যাপারটা মোটেও প্রাকৃতিক না, দেখেই বোঝা যাচ্ছে মানুষের তৈরি ওটা। তক্তাটার দিকে এগিয়ে গেল ওরা। ঠিকই বলেছে অয়ন, কাঠের তৈরি তক্তাটা মানুষেরই তৈরি। কিনারগুলো সমান করে কাটা, পিঠ মসৃণ, হালকা, ওজন পরীক্ষা করে বলল জিমি, এবং মজবুত, টোকা দিয়ে ঘোষণা করলো জ্যাক। তক্তাটার তলায় হাত বোলাচ্ছিল মিকি। হঠাৎ সে বলল, আরে, তলায় একটা কাগজ লাগানো আছে মনে হচ্ছে। তাড়াতাড়ি তক্তাটা উল্টালো ওরা। একটা ভাঁজ করা সাদা কাগজ আঠা দিয়ে হালকাভাবে আটকানো তক্তাটার উল্টো পাশটায়। কাগজটা খুলে নিল অয়ন। আর একটা চিঠি। ভাঁজ খুলে চেঁচিয়ে উঠল অয়ন। কার, বাবার? জিজ্ঞেস করলো জ্যাক। হ্যাঁ, বলল অয়ন। দেখো। চিঠিটা এরকম: প্রিয় জ্যাক ও মাইক, তোমরা গুহা পর্যন্ত পৌঁছতে পেরেছ, আমি তোমাদের বাহবা জানাচ্ছি। আশা করি ধাঁধার প্রথম 8 লাইন সমাধান করে এই গুহার খোঁজ পেয়েছ, কারণ কাকতালীয়ভাবে এই গুহার খোঁজ পাওয়াটা অনেকটা অসম্ভব ব্যাপার। যাই হোক, আগে থেকে এই ভবিষ্যতের পরিস্থিতি কল্পনা করে এই চিঠি লিখছি, কিছু মনে করো না। তোমাদের হয়তো একটা প্রশ্ন খুবই বিরক্ত করছে, সেটা হলো এত সব চিহ্ন চিহ্ন কি আমি যখন টাকাগুলো লুকাই তখনই দিয়ে রেখেছিলাম কিনা। এর জবাবে বলছি, না। আমি এখন ছদ্মবেশে গ্রিন হিলে দ্বিতীয়বার এসেছি, শুধু চিহ্ন আর সূত্র তৈরি করার জন্য। এখন হয়তো তোমাদের মনে আরেকটা প্রশ্ন জাগছে, সেটা হলো গ্রিন হিলে আমি যখন আবার এসেছি তখন আমি নিজেই কেন টাকাগুলো বের করে পুলিশের হাতে তুলে দিলাম না। এর জবাবে আমি সত্য কথাই বলছি, আমি ভয় পেয়েছি, প্রচণ্ড ভয়। এই চিঠি লিখতে লিখতে আমার মনে হচ্ছে আমার আয়ু ফুরিয়ে এসেছে। ওই টাকাগুলো অভিশপ্ত, আমি ওগুলো স্পর্শ করা তো দূরের কথা, চোখেও দেখতে চাই না। তাই পুলিশের হাতে টাকাগুলো তুলে দিতে পারছি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দাদার শেষ লাইনটা তোমাদেরকে সমাধান করতে হবে টাকাগুলো খুঁজে পাওয়ার জন্য। ইচ্ছে হচ্ছে এখনই এই অর্থটা এই চিঠিতে লিখে দিই, কিন্তু সেই ঝুঁকি আমি নিতে চাই না। হঠাৎ যদি দুর্ভাগ্যক্রমে এই চিঠি অন্য কারো হাতে পড়ে, তাহলে সে টাকাগুলো পেয়ে যাবে। সে যাক, তোমাদের উপর আমার আস্থা আছে। যদি তোমরা প্রথম 8 লাইনের অর্থ বের করতে পারো, তাহলে শেষ লাইনটার মানে বের করা তোমাদের জন্য এমন কিছু কঠিন হবে না, কারণ এই লাইনটা অন্য লাইনগুলোর চেয়ে অপেক্ষাকৃত সহজ। তোমাদের জন্য এই কাঠের তক্তাটার ব্যবস্থা করে রেখে গেলাম, যাতে খাদ পেরোতে ঝামেলায় পড়তে না হয়। খাদ পেরিয়ে সুড়ঙ্গ দিয়ে এগিয়ে যাও, তারপর শেষ লাইনের অর্থ বের করে টাকাগুলো খুঁজে বের করো। বিদায়। ইতি, তোমাদের বাবা। ঠিকই বলেছে তোমার বাবা, জ্যাককে বলল অয়ন। চিহ্নগুলো কি আগে বানানো নাকি পরে বানানো সেটা সন্দেহ ছিল আমার। বলল মিকি। আমরা কি এখন খাদ পেরোবো? নিশ্চয়ই, বলল অয়ন। তার আগে আরো শুকনো গাছের জাল আনতে হবে আমাদের। সুড়ঙ্গের ভেতরে ভীষণ অন্ধকার, আলো ছাড়া কিচ্ছু দেখা যাবে না। চলো গাছের জাল নিয়ে আসি। খানিকক্ষণ পর গাছের জাল এনে জড়ো করলো ওরা। তারপর কাঠের তক্তাটা নিয়ে এলো খাদের কিনারে। হালকা তক্তা। জ্যাক আর জিমি দুজনেই তক্তাটা বয়ে নিয়ে এলো। এবার এটাকে বসাবো আমরা খাদের উপর, বলল অয়ন। একটু সাবধানতা অবলম্বন করা দরকার, বলল মাইক।
এত লম্বা তক্তা যদি খাদের উপর বসানোর সময় নিচে পড়ে যায় তখন তো ঝামেলায় পড়বো আমরা। আর একটা তক্তা জোগাড় করা, গুহা পর্যন্ত নিয়ে আসা মহা মুশকিলের কাজ হবে আমাদের জন্য। ঠিকই বলেছে মাইক, বলল অয়ন। তক্তাটার গায়ে দড়ি বেঁধে দিতে হবে, যাতে হাত ফসকে নিচে পড়ে গেলেও আবার টেনে তুলতে পারি। মিকি, দড়িটা দাও। কাঁধ থেকে খুলে দড়ির বান্ডেলটা অয়নের দিকে ছুড়ে দিল মিকি। অয়ন সেটা লুফে নিয়ে এক প্রান্ত তক্তার সাথে বাঁধল, অপর প্রান্ত জ্যাকের হাতে দিয়ে বলল, তুমি, মাইক আর মিকি শক্ত করে ধরো দড়িটা, আমি আর জিমি মিলে তক্তাটা বসাচ্ছি। কথা মতো কাজ করলো জ্যাক, মাইক আর মিকি। দড়িটা শক্ত করে ধরল। অয়ন আর জিমি তক্তাটা খাদের উপর দিয়ে ঠেলে দিল। আস্তে আস্তে ইঞ্চি ইঞ্চি করে সামনে এগোতে লাগলো তক্তাটা। অবশেষে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই খাদের ওপাশে গিয়ে ঠেকলো অন্য দিকটা। তক্তাটা আরেকটু ঠেলে দিল অয়ন আর জিমি। হয়েছে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল অয়ন। দড়ি ছেড়ে ওদের দিকে এগিয়ে এলো জ্যাক, মাইক আর মিকি। দেখে বলে উঠল জ্যাক, ভালোই তো মনে হচ্ছে, কিন্তু তক্তাটা কি আমাদের ভার সইতে পারবে? মাঝখানে গিয়ে হঠাৎ ভেঙে পড়বে না তো? মনে হয় না, বলল অয়ন। তোমার বাবা নিশ্চয়ই দেখে শুনে রেখেছেন তক্তাটা। যাই হোক, এখন খাত পেরুবো আমরা, একজন একজন করে। প্রত্যেকে পার হওয়ার সময় হাতে কিছু শুকনো জাল নেবে, আর সতর্কতা হিসেবে কোমরে দড়ি বেঁধে নিতে হবে। জিমি, তক্তা থেকে দড়িটা খুলে নিত। কিনারে শুয়ে হাত বাড়িয়ে দড়ির গিটটা ধরল জিমি, তারপর সেটা দ্রুত হাতে খুলে ফেলল। দড়িটা টেনে নিল অন্যরা। মিকি, প্রথমে তুমি যাও, বলল জ্যাক। মাথা ঝাঁকালো মিকি। কোমরে দড়িটা বেঁধে তক্তায় পা দিল। প্রথম কয়েক পা এগিয়েই নার্ভাস বোধ করতে লাগলো সে। সামনে যাবার সাহস হারিয়ে ফেলল। ওভাবে দাঁড়িয়ে থেকো না, তাড়া দিল অয়ন। সাহস হারিয়ে ফেলবে তাহলে, তাড়াতাড়ি ওপরে চলে যাও। সাহস সঞ্চয় করল মিকি। দ্রুত হেঁটে চলে গেল খাদের অপর পারে। একে একে পার হলো জ্যাক, মাইক আর জিমি, সবশেষে অয়ন। ওপাশ থেকে ওরা দড়ি ধরে রাখলো অয়ন খাদ পেরোবার সময়। যাক, এপারে পা দিয়ে বলল অয়ন, খাদ পেরোনো গেল তাহলে, চলো সুড়ঙ্গে ঢুকি। তার আগে একটা ডালে আগুন জ্বেলে নি। একটা ডালে আগুন ধরিয়ে সুড়ঙ্গে ঢুকলো অয়ন, ওর পিছু পিছু অন্যরা। বেশি দূর এগোয়নি সুড়ঙ্গটা। প্রায় 30 গজ এগিয়ে সুড়ঙ্গের অন্য মুখটা দেখতে পেল। সেটা গলে বেরিয়ে এলো ওরা। মাই গড, বিস্মিত কণ্ঠে বলল জ্যাক, এটা কোথায় এসেছি? সামান্য আলোতে দেখা গেল একটা বিশাল প্রকোষ্ঠে এসে ঢুকেছে ওরা। মানুষের তৈরি নয় প্রকোষ্ঠটা, প্রাকৃতিক। প্রাকৃতিক প্রকোষ্ঠ, বলল অয়ন। গুহার একটা অংশ। ডালগুলো এক জায়গায় জড়ো করো তোমরা, আগুন জ্বালাবো। আমার বিশ্বাস আমরা ঠিক জায়গাতেই পৌঁছে গেছি। ডালগুলো জড়ো করে আগুন জ্বালানো হলো। আলোকিত হয়ে উঠল চারধার। যে সুড়ঙ্গটা দিয়ে ছেলেরা ঢুকেছে তার বিপরীত দিকের দেয়ালে আরো একটা সুড়ঙ্গ দেখা গেল। ওই সুড়ঙ্গটা ধরে এগিয়ে যেতে হবে না তো? জিজ্ঞেস করলো জ্যাক। মনে হয় না, বলল অয়ন। ওই দেখো। অয়নের দৃষ্টি অনুসরণ করে তাকালো সবাই। মাটিতে বিভিন্ন জায়গায় কতগুলো ছবি আঁকা। এগিয়ে গেল ওরা সেই দিকে। ছুরি, কুড়াল, তলোয়ার, তীরধনুক, পিস্তল, তারা, এরকম বেশ কিছু ছবি আঁকা মাটিতে। ঠিক মাটিতে নয়, কতগুলো কাঠের টুকরোই ছবি এঁকে মাটিতে খানিকটা গর্ত করে তাতে শুইয়ে রাখা হয়েছে। এগুলো কেন? জিজ্ঞেস করলো মাইক। আবার বিভ্রান্ত করার জন্য, বলল অয়ন। পাহাড়ের গায়ে যেমন 10টা ছবি দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল আমাদের, এখানেও সম্ভবত সঠিক চিহ্নটা খুঁজে বের করতে হবে আমাদের। সেটা একটা ক্রস চিহ্ন, তাই না? বলল জ্যাক। এসো খুঁজে দেখি। খুঁজতে লাগলো ওরা, কিন্তু কোনো ক্রস চিহ্ন পাওয়া গেল না। এখানে তো কোনো ক্রস চিহ্ন নেই। খোঁজা শেষ করে বলল জ্যাক, ব্যাপার কি? আর একটা ধাঁধা। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল অয়ন। ক্রস দিয়ে অন্য কিছু বুঝিয়েছে, কিন্তু সেক্ষেত্রে বানান না করে ক্রস চিহ্ন আঁকতে গেল কেন বাবা? বলল জ্যাক। মানে ওই ধাঁধাতে? বুঝতে পারছি না, মাথা নাড়ল অয়ন। নিশ্চয়ই তার কোনো কারণ আছে এই কাজ করার পেছনে। আমার মনে হয় সেটা বুঝতে পারলেই এই ধাঁধাটার সমাধান করা কোনো ব্যাপারই না আমাদের জন্য। বলল মিকি। ধরা যাক আসল চিহ্নটা খুঁজে পেলাম আমরা,
কিন্তু টাকাগুলো পাবো কিভাবে তারপর? মানে আমি বলতে চাইছি, চিহ্নগুলোর সাথে তো কোনো তীর চিহ্ন চিহ্ন নেই। টাকাগুলো কোথায় আছে তা আমরা জানবো কিভাবে? মনে হয় সঠিক চিহ্নটা তলার মাটি খুঁড়তে হবে, বলল অয়ন। সেটাই হওয়া স্বাভাবিক, গুপ্তধন তো মানুষ মাটিতেই পুঁতে রাখে। হুম, বলল জ্যাক। আমরা কি তাহলে এখন ফিরবো? হ্যাঁ, বলল অয়ন। এখানে বসে থেকে লাভ নেই, তাছাড়া সন্দেহ হয়ে এসেছে। চলো ফেরা যাক। গুহা থেকে বেরিয়ে এলো ওরা। পাহাড় থেকে নেমে সাইকেলে চড়ল। তারপর অয়ন আর জিমি ফিরল কটেজে, জ্যাক আর মাইক ফিরল হোটেলে, আর মিকি তার বাসায়। ডিনার পর্যন্ত চিন্তায় ডুবে রইল অয়ন। ডিনারের পরেও রাতে শোবার আগ পর্যন্ত দাদার শেষ লাইনটার কোনো সুরাহা করতে পারল না সে। বিছানায় শুয়ে সে খানিকটা বিরক্তই বোধ করল। আচ্ছা, শেষ লাইনের চিহ্নটাকে বারবার ক্রস চিহ্ন বলে ধরছি কেন আমরা? একসময় ভাবলো অয়ন, এটা তো অন্য কিছু হতে পারে, কিন্তু সেটা কি? এক্স? এই পর্যন্ত ভেবে গভীরভাবে কয়েক মিনিট চিন্তা করল সে। তারপর উৎফুল্ল হয়ে ভাবল, ইয়েস, এটাই হবে। তন্দ্রায় চোখ দুটো লেগে এসেছিল জিমির। অয়নের ধাক্কায় ধর্মর করে উঠে বসল সে। কি কি হয়েছে? শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল জিমি। শেষ লাইনের অর্থ বুঝে গেছি, উৎফুল্ল গলায় বলল অয়ন। শেষ লাইনের যেটাকে আমরা ক্রস চিহ্ন বলে ধরেছি, সেটা মোটেই ক্রস চিহ্ন না, ওটা এক্স। অবাক হয়ে বলল জিমি। মানে? মানে ইংরাজি বর্ণমালার 24 নম্বর অক্ষর এক্স, বলল অয়ন। আমি শিওর, গুহার ভেতর একটা কুড়ালের ছবি আছে, খেয়াল করেছিস? হ্যাঁ, বলল জিমি। কুড়ালের ইংরাজি হলো AXE, এক্স, বলল অয়ন। এই শব্দটার উচ্চারণে আর বর্ণমালার অক্ষরের উচ্চারণ মিলছে, তার মানে হচ্ছে কুড়ালের ছবিটার তলায় রয়েছে টাকাগুলো। প্রায় চেঁচিয়ে উঠল জিমি। অয়ন, বাজিমাত করে দিয়েছিস তুই। কালকে যাব আমরা টাকাগুলো আনতে, বলল অয়ন। কিন্তু কিন্তু কি? জিজ্ঞেস করলো জিমি। আমরা কালকে সম্ভবত বিপদে পড়তে যাচ্ছি, বলল অয়ন। তারপর পুরো ব্যাপারটা ব্যাখ্যা করল। মাই গড, সব শুনে বলল জিমি, আমরা তাহলে কি করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলল অয়ন। শোন। ব্রেকফাস্টের পর জ্যাক, মাইক আর মিকি কটেজে এলো। অয়ন আর জিমির তখন ব্রেকফাস্ট শেষ হয়নি। রুমে গিয়ে বসো, ওদেরকে বলল অয়ন। মাথা ঝাঁকিয়ে চলে গেল ওরা। খানিকক্ষণ পর খাওয়া শেষ করে অয়ন আর জিমিও রুমে এলো। ব্যাপার কি? ওদেরকে জিজ্ঞেস করলো জ্যাক। আজ তো দেখি দেরিতে ব্রেকফাস্ট করলে, তাছাড়া তোমাদের ক্লান্ত দেখাচ্ছে। ও কিছু না, ব্যাপারটা এড়িয়ে গেল অয়ন। বলল, একটা সুসংবাদ আছে। শেষ লাইনের অর্থ আমি বের করে ফেলেছি। হ্যাঁ? সমস্বরে বলে উঠল জিমি ছাড়া অন্যেরা। হ্যাঁ, মুচকি হাসল অয়ন। তারপর ব্যাখ্যা করে সবাইকে বুঝিয়ে দিল অর্থটা। মাই গড, আশ্চর্য হয়ে গেল জ্যাক। তাড়া দিল অয়ন। চলো, দেরি না করে রওনা হয়ে যাই। প্রথমে শহরে যেতে হবে, মাটি খোঁড়ার জন্য বেলচা দরকার, আরও কিছু দরকারি জিনিস কিনতে হবে। টর্চ? জিজ্ঞেস করলো জ্যাক। আমার আর জিমের দুটো আছে, বলল অয়ন। ওতেই চলে যাবে। চলো বেরিয়ে পড়ি। মিনিট তিনেক পর কটেজ থেকে বেরিয়ে এলো ওরা। ঘণ্টাখানেকের মধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল সবাই। কিছুক্ষণ পর পাহাড়ের নিচে এসে দাঁড়ালো। সাইকেল থেকে জিনিসপত্র নামিয়ে প্রত্যেকে হাতে নিল। জিনিসপত্র বলতে দুটো বেলচা, দড়ি, খাবার দাবার আর কয়েক বোতল পানি। পাহাড়ে চড়ল ওরা। তারপর গুহায় ঢুকলো। টর্চ জ্বাললো অয়ন আর জিমি। সেই আলোয় আগের মতো কোমরের দড়ি জড়িয়ে খাদ পেরোলো ওরা। তারপর সুড়ঙ্গ দিয়ে সেই প্রকোষ্ঠটার ভেতরে ঢুকলো। ওই যে কুঠারের ছবি, আঙুল তুলে দেখালো মাইক। সবাই এগিয়ে গেল সেদিকে। বেলচা নিয়ে খুঁড়তে শুরু করলো জ্যাক আর মিকি। প্রথমে কাঠের টুকরোটা তুলে ফেলে দিল ওরা। বেশ দ্রুত এগোতে লাগলো কাজ। মিনিট 15 কাজ করার পরই শক্ত কিছুতে ছেঁকলো বেলচা। পেয়েছি, চেঁচিয়ে উঠল জ্যাক। এত তাড়াতাড়ি? অবাক হলো মাইক। মাটি একদম ঝুরঝুরে, বলল মিকি। সেজন্যই তো তাড়াতাড়ি শেষ। টাকাগুলো বের করো, বলল মাইক। তার কোনো প্রয়োজন নেই,
হঠাৎ একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, আমরাই বের করে নেব। পাই করে ঘুরে দাঁড়ালো ছেলেরা। সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে আছে টিম স্যামসন আর বিগ হারলো, হাতে উদ্যত পিস্তল, মুখে মৃদু হাসি। দেখে স্থির হয়ে গেল ওরা সবাই। কয়েক পায়ে গেলো টিম আর বিগ। তোমাকে আগেই বলছিলাম বিগ, বলল টিম। ছেলেগুলোর মাথায় প্রচণ্ড বুদ্ধি, নিজেরাই ওই কঠিন দাদাটার সমাধান করে ফেলেছে। না, বাহবা না দিয়ে পারছি না তোমাদের। এখানে কি করে এলেন? কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলো অয়ন। অনুসরণ করে, হেসে বলল টিম। গতকাল থেকে তোমাদের ওপর চোখ রাখতে শুরু করেছি। দাদার সমাধান আমাদের দিয়ে হবে না এটা বুঝতে পেরে। অবশ্য তোমাদের কারো কাছে থাকিনি। যেরকম বুদ্ধি, কখন যে ফাঁকি দিয়ে পালিয়ে যাও ঠিক ঠিকানা নেই। তাই ওই পাহাড়ের নিচে গাছপালার আড়ালে থেকে নজর রাখছিলাম। কিন্তু জানলেন কিভাবে আমরা পাহাড়ে যাব? জিজ্ঞেস করলো জ্যাক। কেউ না বললেও সে আর মাইক বুঝে নিয়েছে। পিস্তল হাতে লোক দুটো টিম আর বিগ। জানতাম না, বলল টিম। সকাল থেকে অনুসরণ শুরু করেছিলাম, তারপর পাহাড় পর্যন্ত পৌঁছালাম। এখানে এসেই বুঝতে পারলাম টাকাগুলো পাহাড়ের কোথায় লুকিয়ে রেখেছে রেমন্ড প্রাইস। তোমাদের দেখলাম ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছ, বুঝলাম আবার আসবে। তার উপর দেখলাম একটা কাঠির মাথায় রুমাল বেঁধে মাটিতে পুঁতে যাচ্ছ জানার জন্য, তাই ওটার কাছেই লুকিয়ে রইলাম। ও, তাহলে গুহাটা এভাবেই চিনেছেন, বলল অয়ন। হ্যাঁ, বলল টিম। দাও বেলচাগুলো দাও। বিজ্ঞে তুলে নিল একটা বেলচা। টিমকে বলল, ছেলেগুলোর ওপর নজর রাখো, আমি টাকাগুলো বের করছি। অয়নদের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে রইল টিম। বিগ মাটি খুঁড়তে লাগলো। শিগগিরই গর্ত থেকে মোটামুটি বড় সড়ো লোহার বাক্স বের করে ফেললো। সেটা হাতে নিয়ে টিমকে বলল, পেয়েছি, চলো যাওয়া যাক। মুখ কালো হয়ে গেল ছেলেদের। এত কষ্ট সবে বিফলে গেল। টাকাগুলো চলে গেল টিম আর বিগের হাতে। ওদের দিকে পিস্তল ঘুরিয়ে চলে গেল টিম আর বিগ। সুড়ঙ্গে ঢুকে পড়ল। চলো দেখি বেটারা কি করে, দাঁতে দাঁত পিষে বলল জ্যাক। ছেলেরাও সুড়ঙ্গে ঢুকল। সুড়ঙ্গ থেকে বেরিয়ে খোলা জায়গাটায় এসে দাঁড়ালো। দেখতে পেল খাত পেরিয়ে অন্য প্রান্তে চলে গেছে টিম আর বিগ। ওদের দেখে গা জ্বালানো হাসি হাসলো দুজনেই। তোমাদের জন্য বড্ড দুঃখ হচ্ছে, বলল টিম। এত কষ্ট করেও টাকাগুলো পেলে না, তার উপর আর কোনোদিন নিজের বাড়ি ফিরতে পারবে না। মানে? গলা কাঁপছে মিকির। মানে, বলল টিম। তারপরই পায়ের নাগালের মধ্যে থাকা তক্তাটার প্রান্তে লাথি মারল। খাদের দিকে ঘুরে গেল প্রান্তটা। মুহূর্তের মধ্যে পুরো তক্তাটা অদৃশ্য হলো অতল খাদের অন্ধকারে। কি সর্বনাশ! আর্তনাদ করে উঠল মাইক। অট্টহাসি হাসলো বিগ। যত খুশি চেঁচাতে পারো, কেউ শুনবে না তোমাদের চিৎকার। এটা কেন করলেন? তাতে দাঁত পিষে জিজ্ঞেস করলো জিমি। দ্বিতীয়বার জেলে যাবার শখ নেই আমাদের, বলল টিম। তোমাদের ছেড়ে দিলে তাই ঘটবে, অতএব এই ব্যবস্থা। ঠিক আছে, তোমাদের জীবনের শেষে একটা স্বাদ পূরণ করে দিচ্ছি। চোখ ভরে একবার টাকাগুলো দেখো। আমি বলা মাত্র এই ছুটে সুড়ঙ্গে ঢুকবে, ফিসফিস করে সঙ্গীদের বলল অয়ন। মাটিতে বাক্সটা নামিয়ে রাখলো বিগ। টিম টর্চ লাইট ধরল। বাক্সটার ডালায় একে তালা আটকানো। একটা পাথর দিয়ে বাড়ি মেরে তালাটা ভেঙে ফেলল বিগ। তারপর ডালা খুলল। মুখে হাসি ছিল তার, কিন্তু ডালা খোলার সঙ্গে সঙ্গে মুখ থেকে হাসি মুছে গেল। এ কি? চিৎকার করে উঠল বিগ। ব্যাপারটা তেমন কিছু নয়, বাক্সের ভেতর কোনো টাকা নেই, শুধুই মাটি। দৌড়াও, চেঁচিয়ে সঙ্গীদের বলল অয়ন। ছুটে সুড়ঙ্গে ঢুকলো ছেলেরা। বিচ্ছু কোথাকার! লাফিয়ে উঠে দাঁড়ালো বিগ। তোদের খুন করব আজকে। ঝট করে পিস্তল তুলে গুলি করল সে। এতই অবাক হয়েছে টিম যে সুড়ঙ্গের দিকে টর্চ লাইট ঘোরাতে ভুলে গেছে। ফলে আবছা আলোতে নিশানা ঠিক করতে না পেরে গুলি করতে হলো বিগকে। ছেলেদের কাছাকাছি একটা গুলিও এলো না। সুড়ঙ্গের ভেতর থেকে চেঁচিয়ে অয়ন বলল, তক্তাটা ফেলে দিয়ে ঠিক করেননি মিস্টার টিম। আপনাদের লুটের মালগুলো এখানে আছে। ওর গলায় বিদ্রুপের সুর। নিষ্ফল আক্রোশে সুড়ঙ্গের দিকে কয়েকটা গুলি ছুড়ল বিগ। কয়েকটা বাচ্চা ছেলে আমাদের টেক্কা দিল। ক্রোধে ফুঁসতে লাগলো টিম। এ অপমান আমি ভুলবো কিভাবে? বাচ্চা না, দাঁত কিরমির করতে করতে বলল বিগ।
বিচ্ছু বিচ্ছু এক একটা। না, হাত মুঠো করে বলল টিম, এভাবে চলবে না, ওই বাচ্চাগুলোকে ধরতে হবে। শহরে চলো, লম্বা একটা দড়ি আর ভালো দুটো ফ্ল্যাশলাইট দরকার আমাদের, এতেই খেলা জমবে। ওদের কোণঠাসা করবো একেবারে ইঁদুরের মতো। দ্রুত গুহা থেকে বেরিয়ে গেল টিম আর বিগ। প্রকোষ্ঠটাই বসে আছে ছেলেরা। টাকাগুলো কোথায় গেল? বিস্মিত গলায় বলল জ্যাক। আর অয়ন, সুড়ঙ্গে ঢোকে তুমি টিমকে চেঁচিয়ে যা বললে, তার মাথামুন্ডু তো আমি কিছুই বুঝতে পারলাম না। মাথামুন্ডু বোঝার কিছু নেই, বলল অয়ন। টাকাগুলো আমি আর জিমি লুকিয়ে ফেলেছি। কখন? চমকে ওঠে জিজ্ঞেস করলো জ্যাক। আজকে সকালে। বোমা ফাটালো যেন অয়ন, ব্রেকফাস্টেরও আগে। খেয়াল আছে সকালে আমাদেরকে বলেছিলে টায়ার্ড লাগছে কেন? এ কারণেই। অনেক ভোরে ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছিলাম আমরা। কটেজ থেকে দুটো বেলচা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। মাটি ভীষণ শক্ত ছিল, খুঁড়তে যান বেরিয়ে যাবার দশা হয়েছিল আমাদের। তোমরা তো আমাদের খোঁড়া মাটি দ্বিতীয়বার খুঁড়েছ, তাই কোনো কষ্ট হয়নি। কিন্তু টিমার বিককে ফাঁকি দিলে কিভাবে? জিজ্ঞেস করলো জ্যাক। সবচেয়ে বড় কথা, টাকাগুলো লুকাতে গেলে কেন? সে অনেক কথা, বলল অয়ন, পরে বলবো। এখন চলো টাকাগুলো নিয়ে আসি। প্রকোষ্ঠের অন্য প্রান্তের দেয়ালের সুড়ঙ্গটায় গিয়ে ঢুকলো অয়ন, পিছু পিছু অন্যরা। খানিক দূর এগোতেই সুড়ঙ্গের দেয়ালের পাশে কতগুলো পাথরের স্তূপ দেখা গেল। সেদিকে এগিয়ে গেল অয়ন। কয়েকটা পাথর সরিয়ে একটা ছোট বস্তা বের করলো। বস্তার মুখটা খোলার আগে হাতের টর্চটা জ্যাকের হাতে ধরিয়ে দিল অয়ন। তারপর বস্তাটার মুখ খুলে সঙ্গীতের দিকে বাড়িয়ে ধরল। টর্চের আলোয় দেখা গেল বস্তার ভেতর অনেকগুলো 100 আর $500 বান্ডিল। এত টাকা? ফিসফিস করে বলল মিকি। আমি স্বপ্ন দেখছি না তো? ওহো, বলল অয়ন। এটা বাস্তব, পুরো 2 মিলিয়নই আছে এখানে, আমি শিওর। কিন্তু কিন্তু কি? জিজ্ঞেস করলো মাইক। আমরা আটকা পড়েছি এখানে, চিন্তিত ভঙ্গিতে বলল অয়ন। তক্তাটা ফেলে দিয়েছে টিম, খাত পেরোনোর পথ বন্ধ। তাহলে? বলল জ্যাক। এখান থেকে বেরোবার অন্য একটা পথ খুঁজতে হবে আমাদের, বলল অয়ন। টিম আর বিগ এত সহজে হাল ছাড়বে না। খাত পেরোনোর জিনিসপত্র নিয়ে শিগগিরই ফিরে আসবে। এতক্ষণে শহরে চলেও গেছে। শহরে যাওয়া আসা, জিনিসপত্র কেনা, সে তো অনেক সময়ের ধাক্কা, বলল মিকি। মোটেই না, বলল অয়ন। ওদের সঙ্গে কার আছে, কাছে পিঠে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। ওটা নিয়ে শহরে যাবে আর আসবে। খুব সম্ভব তক্তা আনবে না ওরা। তাছাড়া ল্যাসও নিশ্চয়ই ছুটতে জানে। খাদের পাড়ের পাথরটাই দড়ি আটকিয়ে শিগগিরই চলে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? মাথা ঝাঁকালো সবাই। জিমি বলল, তাহলে আর বসে আছি কেন? চলো অন্য একটা পথ খুঁজে বের করি। ঠিকই বলেছিস, বলল অয়ন। তার আগে খাবারগুলো খেয়েই ফেলি, শুধু শুধু বোঝা বাড়ানোর কোনো মানে হয় না। কেউ কোনো কথা বলল না। সুড়ঙ্গের মধ্যে বসেই খাবারগুলো চটপট খেয়ে নিল ওরা। তারপর উঠে দাঁড়ালো, রওনা হলো অচেনা সুড়ঙ্গ ধরে। খানিক দূর এগোতেই হোঁচট খেল জিমি। হাত থেকে টর্চটা খসে গেল। ঝনঝন শব্দ হলো। কি হলো? জিজ্ঞেস করলো অয়ন। টর্চটা পড়ে গেছে, বলল জিমি। ভেঙেই গেছে বোধহয়। টর্চটা তুলে পরীক্ষা করলো সে। ভেঙেছে? জিজ্ঞেস করলো অয়ন। হ্যাঁ, বিরক্ত কণ্ঠে বলল জিমি। তারপর ছুঁড়ে ফেলে দিল। এই, ফেলে দিলি কেন? জিজ্ঞেস করলো অয়ন। নষ্ট হয়ে গেছে, হাতে রেখে কি করব, বলল জিমি। শুধু শুধু ঝামেলা। কথা না বাড়িয়ে চলে গই। আর কোনো কথা বলল না অয়ন। সামনের দিকে এগোলো। ওকে অনুসরণ করলো অন্যেরা। ব্রেক কষে দোকানটার সামনে কার থামালো টিম। দরজা খুলে হন্তদন্ত হয়ে দোকানে ঢুকলো বিককে সহ। শক্ত নাইলনের দড়ি হবে আপনার কাছে? হাঁপাতে হাঁপাতে দোকানদারকে জিজ্ঞেস করলো বিগ। কতটা লাগবে? জিজ্ঞেস করলো দোকানদার। 20-25 ফুট, বলল বিগ। হবে, বলল দোকানদার। একটু দাঁড়ান, আমি দিচ্ছি। আর কিছু লাগবে? সবচেয়ে ভালো দুটো ফ্ল্যাশলাইট নেব আমরা, হড়বড় করে বলল বিগ। মাথা ঝাঁকালো দোকানদার। মিনিট 5 মধ্যেই দড়ি আর ফ্ল্যাশলাইট ওদের হাতে তুলে দিল। দ্রুত দাম মিটিয়ে দোকান থেকে বেরিয়ে এলো টিম আর বিগ। তারপর ঝড়ের গতিতে কার চালিয়ে চলে গেল। সেদিকে তাকিয়ে ঠোঁট ডালো দোকানদার।
প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করার পর ক্লান্ত বোধ করলো অয়নরা। জিমি টর্চটা ফেলে দেওয়ার পর নতুন একটা প্রকোষ্ঠে ঢুকে পড়েছিল ওরা। ওখানে পৌঁছে চমকে গিয়েছিল সবাই। প্রকোষ্ঠের বিভিন্ন দিকের দেয়ালে কম করে হলেও 20টা সুড়ঙ্গ মুখ ছিল। একটা একটা করে গিয়ে পরীক্ষা করতে লাগলো ওরা, কিন্তু প্রতিবারে নিরাশ হতে হলো। প্রতিটা সুড়ঙ্গই কিছু দূর এগিয়ে শেষ হয়ে গেছে। এভাবে 9 নম্বরটা পরীক্ষা শেষ করে প্রকোষ্ঠে ফিরে মাটিতে ধপ করে বসে পড়ল ওরা। জ্যাক বলল, এভাবে চলবে না, সবগুলো সুড়ঙ্গ আমাদের পক্ষে দেখা সম্ভব না। তাছাড়া বিগার টিম নির্ঘাত ফিরে এসেছে এতক্ষণে। অয়ন, কিছু একটা করো। কিছুই করার নেই, বলল অয়ন। এভাবেই একটার পর একটা সুড়ঙ্গ দেখে যেতে হবে আমাদের। তাছাড়া সবগুলো সুড়ঙ্গই বন্ধ থাকতে পারে। কোনো সুড়ঙ্গের মুখ খোলা অবস্থায় পাবো কিনা সেটা নির্ভর করছে ভাগ্যের উপর। তবে ভাগ্য আমাদের উপর কতটা প্রসন্ন সেটা ঠিক বুঝতে পারছি না, কারণ নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। কি? জিজ্ঞেস করলো সবাই। টর্চ লাইটটা ওদের দিকে তুলে ধরলো অয়ন। ওতে মিটমিটে আলো। অয়ন বলল, এর ব্যাটারি প্রায় শেষ। এই অন্ধকার গুহায় আলো ছাড়া যে কিভাবে টিকবো জানি না। সর্বনাশ, বলল জিমি, বড্ড ভুল করে ফেলেছি। আমার টর্চটার ব্যাটারিগুলো নিয়ে এলেই চলতো। ইস, আগে যে কেন ব্যাপারটা বুঝলাম না। এখন আনা যায় না, বলল মাইক। না, বলল অয়ন, দেরি করে ফেলেছি অনেক। টিম আর বিগ যে কেন এখন এসে পৌঁছলো না সেটাই রহস্য। ব্যাটারি আনতে গিয়ে অযথা ঝুঁকিতে পড়ার মানে হয় না। আপাতত এটা দিয়েই কাজ চালাই, পরেরটা পরে ভাবা যাবে। এসো, দেরি না করে আর একটা সুড়ঙ্গে ঢুকে পড়ি। 10ম সুড়ঙ্গে ঢুকলো ওরা। খানিক দূর এগিয়ে একটা জিনিস দেখতে পেয়ে প্রায় চেঁচিয়ে উঠল জিমি। এ কি? সবাই তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে গা শিরশির করে উঠল ওদের। একটা কঙ্কাল। পরনে কাপড় আছে বটে, তবে রং বোঝা যায় না। শূন্য অক্ষিকোটর দুটো যেন ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কেমন একটা ভৌতিক পরিবেশ। কঙ্কালটা যেন দাঁত খিচিয়ে ওদের ব্যঙ্গ করছে। সবার আগে নিজেকে সামলে নিল অয়ন। বলল, এই রাস্তায় তাহলে আমরাই প্রথম নই। মনে হচ্ছে এই লোকটা ঘুরতে ঘুরতে পথ খুঁজে না পেয়ে এখানেই মারা গেছে। আমাদের অবস্থাও এরকম হবে না তো? শঙ্কিত গলায় বলল মাইক। যাতে না হয় সেটার ব্যবস্থাই করতে হবে, বলল অয়ন। তবে লোকটা আমাদের একটা উপকার করে গেছে। কঙ্কালটার পাশে পড়ে আছে একটা মশাল, সেটা তুলে নিল অয়ন। মিকিকে বলল, তোমার কাছে দেশলাই আছে না? হ্যাঁ, বলে পকেট থেকে দেশলাই বের করে অয়নের হাতে দিল মিকি। টর্চটা জ্যাকের হাতে দিয়ে মশাল জ্বালল অয়ন। বলল, চলো এগোনো যাক। 5বার ছোড়ার পর দড়ির ফাঁসটা পাথর গলে আটকাতে পারল বিগ। অনেক দেরি করে ফেলেছে সে আর টিম পাহাড়ে পৌঁছতে, অথচ ওরা চাইছিল তাড়াতাড়ি পৌঁছতে। কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওদেরও হয়েছে একই দশা। অর্ধেক পথে সেই গাড়ির চাকা পাংচার হলো। সঙ্গে বাড়তি চাকা ছিল না, ফলে পুরো পথটায় হেঁটে হেঁটে পাহাড়ে আসতে হয়েছে ওদের। টেনে দড়িটা ভালোভাবে আটকেছে কিনা পরীক্ষা করলো বিগ। তারপর দড়ির অপর প্রান্তটা এপারের একটা পাথরের সঙ্গে বাঁধল। টিমকে বলল, এবার যাওয়া যেতে পারে। পিস্তল ঠিক আছে তো? বলল টিম। ছেলেগুলো বিচ্ছু এক একটা, কি করতে কি করে বসে বলা যায় না। পিস্তল ঠিকই আছে, পকেট চাপড়ে বলল বিগ। চলো যাই। ফ্ল্যাশ লাইট দুটো কোমরে ঝুলিয়ে নিল ওরা। তারপর দড়িতে ঝুলে ঝুলে খাত পেরোলো। ওপারে পৌঁছে প্রথমে পিস্তলগুলো ঠিকমতো আছে কিনা সেটা দেখলো ওরা। তারপর এক হাতে পিস্তল আর এক হাতে ফ্ল্যাশ লাইট নিয়ে সুড়ঙ্গে ঢুকে পড়ল। 10ম সুড়ঙ্গটাও নিরাশ করলো ছেলেদের। এটাও খানিক দূর এগিয়ে বন্ধ হয়ে গেছে। প্রকোষ্ঠটাই ফিরে এলো ওরা আবার। মশালটা মিকির হাতে দিয়ে মাটিতে বসে বিশ্রাম করতে লাগলো অয়ন। কোনো লাভ হলো না, বলল জিমি। শেষ পর্যন্ত না খেয়ে ওই কঙ্কালটার মতোই মরতে হবে আমাদের। তার আগেই চলে আসবে টিম আর বিগ, বলল মিকি। টাকাগুলো তো নিয়ে যাবেই, আমাদেরও খুন করে রেখে যেতে পারে। অয়ন কোনো কথা বলছিল না, এক দৃষ্টে তাকিয়েছিল মশালার শিখার দিকে। হঠাৎ তড়াক করে উঠে দাঁড়ালো সে। দেখে বিস্মিত গলায় জিমি প্রশ্ন করল, কি ব্যাপার? মশালার আগুন থেকে তৈরি ধোঁয়াটা দেখো,
উত্তেজিত কণ্ঠে বলল অয়ন। ঝট করে সবাই চোখ ফেরালো মশালের দিকে, কিন্তু কেউ কোনো বিশেষত্ব ধরতে পারল না। বিরক্ত কণ্ঠে জিমি বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যেরাও সায় দিল তার কথায়। অবজারভেশন ক্ষমতা একদমই কম তোমাদের, বলল অয়ন। খেয়াল করো, এই ধোঁয়া এক নির্দিষ্ট সুড়ঙ্গের দিকে যাচ্ছে। এবার সবারই চোখে পড়ল ব্যাপারটা। ভুরুকুচকে জিমি বলল, ধোঁয়া দিয়ে কি বোঝাতে চাইছিস তুই? এই সহজ ব্যাপারটাও তোর মাথায় ঢুকছে না? বিরক্ত কণ্ঠে বলল অয়ন। এই সুড়ঙ্গটার অন্য মুখ খোলা, চেঁচিয়ে উঠল জিমি। কারেক্ট, মৃদু হেসে বলল অয়ন। তো তাহলে আমরা বসে আছি কেন? বলল মিকি। ওটা ধরে রওনা হলেই হয়। ঠিক বলেছ, বলল অয়ন। চলো রওনা হই। সুড়ঙ্গটা দেয়ালের গায়ে কয়েক ফুট ওপরে, ছেলেদের মাথার উপরে। জিমির কাঁধে ভর দিয়ে প্রথমে জ্যাক উঠল সুড়ঙ্গ মুখে, এরপর পরপর উঠল মাইক, মিকি আর জিমি। সবশেষে অয়নকে টেনে তুলল অন্যেরা। টাকার বস্তাটা জ্যাকের হাতে দিল অয়ন। তারপর মিকির হাত থেকে মশালটা নিয়ে হাঁটতে শুরু করলো। সুড়ঙ্গের ছাদটা কিছুটা নিচু, ফলে মাথা সামান্য নুইয়ে এগোতে হচ্ছে ওদের। একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হচ্ছে ওরা, সুড়ঙ্গটা খানিকটা ঢালু ধরনের। মাঝে মাঝে বিভিন্ন দিকে বাঁক নিচ্ছে বটে, কিন্তু ক্রমশই যেন ওরা ওপর দিকে উঠছে। ভাবসাব ভালো ঠেকছে না ওদের। একসময় মিকি বলেই ফেলল, ভুল পথে যাচ্ছি না তো? হবার তো কথা নয়, জবাবে বলল অয়ন। কিন্তু শেষ পর্যন্ত যাব আমরা, তখনই বোঝা যাবে ভুল করেছি কি করিনি। এর ঠিক 1 মিনিট পরেই দ্বিতীয় প্রকোষ্ঠে প্রবেশ করলো টিম আর বিগ। অয়নদের মতো 2 আসামি উল্টোপাল্টা সুড়ঙ্গে ঢুকে সময় নষ্ট করলো। এক সময় কি মনে করে অয়নরা যে সুড়ঙ্গ ধরে গেছে সেটার দিকে তাকালো টিম। ছেলেদের তুলনায় তার উচ্চতা বেশি, ফলে সুড়ঙ্গের ভেতর পড়ে থাকা সাদা রুমালটা চোখে পড়ল তার। বিগ, সঙ্গীকে ডাকলো সে। পেয়েছি। কি? বলে এদিকে এলো বিগ। আঙুল তুলে রুমালটা তাকে দেখালো টিম। বলল, এ পথেই গেছে ওরা, আমি শিওর। কিভাবে শিওর হলে? প্রশ্ন করল বিগ। এই সুড়ঙ্গটাও তো বন্ধ হতে পারে। বলল টিম। তাহলে ফেরার পথেই ওদের চোখে পড়তো রুমালটা, তুলে নিত, কিন্তু তোলেনি। তার মানে এ পথেই গেছে ওরা। সুড়ঙ্গটা বন্ধ হলেও ভেতরেই আছে। ঠিক, বলল বিগ। চলো যাই। সুড়ঙ্গটা শেষ হলো 8 ঘন্টা পর, অথচ অয়নদের মনে হলো 8 যুগ পেরিয়ে গেছে। মাথা নুইয়ে রাখতে রাখতে ঘাড় ব্যথা হয়ে গেছে। অবশেষে সুড়ঙ্গের খোলা মুখে আলো দেখা গেল। সবার সামনে ছিল অয়ন, সেই প্রথম দেখতে পেল। আলো দেখতে পাচ্ছি, খুশিতে চেঁচিয়ে উঠল অয়ন। অন্যেরাও দেখতে পেল। খুশিতে নেচে উঠল সবার মন। খোলা মুখ দিয়ে বেরিয়ে এলো ওরা। পাহাড়ের গায়ে একটা ছোট্ট প্রাকৃতিক বারান্দা, দৈর্ঘ্যপ্রস্থে 10-12 ফুটের বেশি নয়। বারান্দার কিনার ঘেঁষে পাহাড়ের দেয়াল খাড়াখাড়িভাবে নেমে গেছে কয়েকশো ফুট নিচে পর্যন্ত। তারপর আবার ঢাল, টাটকা আলো আর বাতাস। হেসে বলল জিমি, উফ, অপূর্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিনারে উপর হয়ে শুয়ে নিচের দিকে তাকিয়ে মিকি বলল, আমরা এখান থেকে নামবো কিভাবে? সমস্যাটা কি? জিজ্ঞেস করলো অয়ন। উঠে দাঁড়ালো মিকি। বলল, কিনার ঘেঁষে কয়েকশো ফুট নিচ পর্যন্ত নেমে গেছে পাহাড়ের দেয়াল, খাড়াখাড়িভাবে। মাটি থেকে কমপক্ষে 1000 ফুট উপরে আছি আমরা। নামা যাবে না ওই খাড়া দেয়াল বে? জিজ্ঞেস করলো মাইক। একেবারে অসম্ভব, বলল মিকি। ঠিকই বলেছে মিকি, কিনারে উকি দিয়ে বলল অয়ন। অন্য কোনো পথ বের করে নিতে হবে। এখান থেকে নামার? অবাক হয়ে বলল জিমি। এখান থেকে নামার তো দ্বিতীয় কোনো পথ দেখতে পাচ্ছি না আমি, এই দেয়াল বেয়ে নামা ছাড়া। নিজেদের চেষ্টায় এখান থেকে নামতে পারবো না আমরা, বলল অয়ন। অন্য কারো সাহায্য দরকার। সেটা কে? জিজ্ঞেস করলো জিমি। এবং ওই লোক কিভাবে সাহায্য করতে পারে আমাদের? জানি না, স্বীকার করলো অয়ন। চিন্তা করে দেখতে হবে। আচ্ছা মিকি, শহর কোন দিকে এখান থেকে? সোজা সামনে, বলল মিকি। তারপর আঙুল তুলে দেখালো। ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে এখান থেকে। বাড়িগুলো কেমন ছোট ছোট দেখাচ্ছে, দেখেছ? ভালো করে তাকালো অয়ন। শহরের খানিকটা অংশ দেখতে পেল সে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মিকিকে প্রশ্ন করলো, উঁচু কি যেন একটা দেখছি, ওটা কি?
কয়েক মুহূর্ত জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো মিকি, তারপর বলল, ও বুঝেছি, ওটা ফায়ার ওয়ার্ডেনের টাওয়ার। ভুরুকুচকে সেদিকে তাকালো অয়ন, বিড়বিড় করে বলল, ফায়ার ওয়ার্ডেনের টাওয়ার, ফায়ার ওয়ার্ডেনের টাওয়ার। তারপর হঠাৎই চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল তার, পেয়ে গেছি। কি? অবাক হয়ে জিজ্ঞেস করলো জিমি। ওর কথার কোনো জবাব দিল না অয়ন। মিকিকে জিজ্ঞেস করলো, হেলিকপ্টার আছে ফায়ার সার্ভিসের? তা আছে একটা, বলল মিকি, কিন্তু কেন? ওই হেলিকপ্টারই একমাত্র উদ্ধার করতে পারে আমাদের এখান থেকে, বলল অয়ন। তা পারে, স্বীকার করল মিকি, কিন্তু হেলিকপ্টার এদিকে আসতে যাবে কেন? কেউ তো জানে না আমরা এখানে আটকে পড়েছি। টাওয়ারের দৃষ্টি আকর্ষণ করতে হবে, বলল অয়ন, তাহলেই কপ্টার আসবে। এত দূর থেকে দৃষ্টি আকর্ষণ করবে কিভাবে? ভুরুকুচকে জিজ্ঞেস করল মিকি। ধোঁয়া, বলল অয়ন, আগুন জেলে ধোঁয়া তৈরি করতে হবে। পাহাড়ের এত উঁচুতে ধোঁয়া একটা অস্বাভাবিক ব্যাপার। ধোঁয়া দেখে অনুসন্ধানের জন্য নিশ্চয়ই কপ্টার আসবে, ওতে চড়ে আমরা পালাবো। দারুণ, বলল মিকি। জিমি, বলল অয়ন, জ্যাক আর মাইককে নিয়ে সুড়ঙ্গের মুখটা বন্ধ করে দে। টিম আর বিগের জন্য কাজ যতটা বাড়াতে পারি ততই ভালো। মাথা ঝাঁকালো জিমি। জ্যাক মাইককে নিয়ে কাজে লেগে গেল। মিকির কাছ থেকে দেশলাই নিল অয়ন। শার্টের বুক পকেট থেকে একটা কাগজের প্যাড বের করে অনেকগুলো কাগজ নিল, তারপর তাতে আগুন ধরালো। নিজের জ্যাকেটটা খুলে ফেললো অয়ন। সঙ্গীদের বলল, তোমাদের জ্যাকেটগুলো দাও, কুইক। কয়েক মুহূর্ত ইতস্তত করলো অন্যরা, তারপর নিজেদের জ্যাকেট খুলে অয়নকে দিয়ে দিল। নিজের জ্যাকেটটাই ততক্ষণে আগুন ধরিয়েছে অয়ন। অন্যগুলো জড়ো করে আগুন জ্বাললো, লকলক করে জ্বলে উঠল শিখা। অবশেষে সকল গোপনীয়তা নষ্ট করে সৃষ্টি হলো ধোঁয়া। ফায়ার ওয়ার্ডেনের টাওয়ার। টাওয়ারটার উচ্চতা মাটি থেকে 80 ফুট। বছর 10 আগে গ্রিন হিলের পাশের একটা জঙ্গলের জায়গায় দাবানলের ঘটনা ঘটেছিল। আগে থেকে ব্যাপারটা টের না পাওয়ায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেবার। সেই দুর্ঘটনার পরই টাওয়ারটা তৈরি করা হয়। নিয়মিত জঙ্গল ও শহরের উপর নজর রাখা হয় এখানে বসে। কোথাও আগুন লাগলে মুহূর্তে ব্যবস্থা নেওয়া হয় তা নেবানোর। প্রতি 8 ঘন্টায় টাওয়ারের ডিউটি বদল হয়। 4 জন করে লোক ডিউটি করে প্রতি পালায়। নিয়ম হচ্ছে প্রতি 15 মিনিট পর পর একবার করে দূরবীন দিয়ে দূরে জায়গাগুলো পর্যবেক্ষণ করতে হবে। এই নিয়মের অন্যথা ঘটে না কখনো। ফলে অয়নরাও আগুন জ্বালানোর মিনিট 10 পর যখন অবজারভেশন শুরু হলো, তখন ডিউটিরত অফিসারের চোখে পড়ল ধোঁয়া। আরে, গ্রিনহিল পাহাড়ে ধোঁয়া! অবাক কণ্ঠে বলল সে। পাহাড়ে ধোঁয়া? তাজ্জব হয়ে গেল অন্য 3 জন অফিসারও। পালাক্রমে চোখে দূরবীন লাগিয়ে তারা লক্ষ্য করতে লাগলো এই ধোঁয়ার কুণ্ডলী। আগুন লেগেছে বলে তো মনে হচ্ছে না, বলল একজন, কিন্তু ওখানে ধোঁয়া এলো কিভাবে? দূরবীনে তো ভালো মতো কিছু বোঝা গেল না। হেলিকপ্টার পাঠাতে হবে, বলে ফোনে রিসিভার তুলে নিলেন একজন। ওরকম জায়গায় আগুন অসম্ভব একটা ব্যাপার। এর ঠিক 5 মিনিট পরেই আকাশে উড়ল হেলিকপ্টার। রওনা হলো পাহাড়ের দিকে। দূরে হেলিকপ্টারকে আসতে দেখে খুশিতে চেঁচাতে শুরু করলো ছেলেরা। ধীরে ধীরে এগিয়ে আসছে ওটা। পাইলটকে বোঝাতে হবে আমরা বিপদে পড়েছি, বলল অয়ন। কিন্তু কিভাবে? জিজ্ঞেস করলো জ্যাক। পাথর, বলল অয়ন, ওগুলো সাজিয়ে SOS তৈরি করতে হবে। আশেপাশে ছোট বড় পাথরের অভাব নেই। ওগুলো সাজিয়ে SOS তৈরি করতে কয়েক মিনিট লাগলো। খানিকক্ষণ পরেই কাছে চলে এলো হেলিকপ্টার। চক্কর দিতে লাগলো মাথার উপরে। পাথরগুলোর দিকে ইঙ্গিত করতে লাগলো ছেলেরা। কয়েক চক্কর দেওয়ার পর মেসেজটা বুঝতে পারলো পাইলট। সঙ্গে সঙ্গে কপ্টারে চড়ার জন্য দড়ির মই নামিয়ে দিল সে। একে একে উঠল মাইক, জ্যাক, মিকি আর জিমি। সব শেষে ডলারের বস্তাটা নিয়ে ময়ে চড়ল অয়ন। শেষের প্রান্তের কাছাকাছি পৌঁছে জিমির বাড়ানো হাতে বস্তাটা তুলে দিল। ঠিক এই সময় সুড়ঙ্গমুখের পাথরগুলো সরিয়ে বেরিয়ে এলো টিম আর বিগ। হেলিকপ্টারটা দেখে মাত্র 1 মুহূর্ত লাগলো ওদের পুরো ব্যাপারটা বুঝে উঠতে। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার লক্ষ্য করে পিস্তল তুলল ওরা। তরতর করে ততক্ষণে কপ্টারে উঠে গেছে অয়ন। গুলি করলো টিম আর বিগ, কিন্তু তাড়াহুড়োর কারণে ফসকে গেল দুজনের গুলি। পাইলট বুদ্ধিমান। টিম আর বিগ গুলি করার সঙ্গে সঙ্গে বিপদ টের পেয়ে কপ্টারটা নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেল সে। ফলে দ্বিতীয়বার গুলি করার সুযোগ পেল না টিম বা বিগ।
তীরে এসে তরি ডুবলো বলে মাথা রক্ত চড়ে গেল ওদের। নিষ্ফল আক্রোশে কয়েকটা গুলি করলো সে আকাশ তাক করে। মুখ ঘুরিয়ে শহরের দিকে রওনা হলো কপ্টার। ইয়াহু! খুশিতে চিৎকার করে উঠল ছেলেরা। কপ্টারটা বেশি বড় না, ফলে 5 জনে গাদাগাদি করে বসতে হয়েছে ভেতরে। তবে নিরাপদেই শহরে পৌঁছলো ওরা। কপ্টার থেকে নেমে বিন্দুমাত্র দেরি করল না অয়ন। সঙ্গে সঙ্গে শেরিফকে ফোন করে সংক্ষেপে পুরো ঘটনা জানালো। টিম আর বিগকে কোথায় পাওয়া যাবে তাও জানালো। এক্ষুনি ওদের গ্রেফতার করতে যাচ্ছেন জানালেন শেরিফ। 40 মিনিট পর গ্রেফতার করা হলো টিম আর বিগকে। সেদিনই বিকেলে ছেলেরা আনুষ্ঠানিকভাবে লুটের টাকাগুলো হস্তান্তর করলো শেরিফের কাছে। 2 দিন পর বাড়ি ফিরে যাবে আজ অয়ন আর জিমি। জ্যাক আর মাইকও ফিরবে। মিকিদের বাসায় বিদায় নিতে গেছে অয়ন, জিমি, জ্যাক আর মাইক। ড্রয়িং রুমে বসে আছে ওরা। বাবাকে নিয়ে রুমে ঢুকলো মিকি। আজই ফিরবে তোমরা? জিজ্ঞেস করলেন মিস্টার ব্রাউন। হ্যাঁ, বলল অয়ন, পরশু স্কুল খুলবে, আজই যেতে হবে। বাসায় পৌঁছতে রাত হয়ে যাবে কিনা, তাই কালকের দিনটা বিশ্রাম নিতে হবে। আচ্ছা, বললেন মিস্টার ব্রাউন। মিকির কাছে তোমাদের এই অ্যাডভেঞ্চার সম্পর্কে শুনেছি। ভালো কাজ করেছো তোমরা, ওয়েল ডান। তবে কিছু কিছু ব্যাপার আমার কাছে অস্পষ্ট। মিকি বলল, ও নাকি ঠিকমতো জানে না ব্যাপারগুলো। কিরকম আঙ্কেল? জিজ্ঞেস করলো অয়ন। এই যেমন ধরো লুটের টাকাগুলো আগে ভাগে সরিয়ে ফেলার ব্যাপারটা, বললেন মিস্টার ব্রাউন। আগে থেকে কিভাবে বুঝলে এই টিমার বিগ আক্রমণ চালাবে? আর সবচেয়ে বড় কথা, তুমি আর জিমি যখন ভোরে টাকাগুলো সরিয়ে ফেলতে গেলে, তখন টিমার বিগ তোমাদেরকে দেখতে পেল না কেন? নাকি ছিল না? ছিল আঙ্কেল, বলল অয়ন। প্রথম থেকেই বলি ব্যাপারটা। আমাদের কাছ থেকে টিমার বিগ চিঠির নকলটা ছিনিয়ে নেবার পর থেকেই আমি অনুমান করেছিলাম আমাদের উপর আবার আক্রমণ চালাবে ওরা। কারণ ধাঁধাটার সমাধান করা ওদের সাধ্যের বাইরে। আমাদের উপর নির্ভর করা ছাড়া দ্বিতীয় কোনো পথ ওদের সামনে খোলা নেই। আর সেই কাজটা ওরা করতে পারে 2 ভাবে। 1, আমাদের থেকে কথা আদায় করে। 2, আমাদের অনুসরণ করে টাকাগুলো পাওয়া মাত্রই ছিনিয়ে নিয়ে। প্রথম উপায়টা অবলম্বন করার সম্ভাবনা কম দেখতে পেলাম, কারণ সেক্ষেত্রে ওদের খপ্পর থেকে বাঁচা মাত্রই শেরিফকে ব্যাপারটা জানিয়ে দেবো আমরা। শেরিফ ওদেরকে গ্রেফতার করবেন, অথবা টাকাগুলো যেখানে আছে সেই জায়গা চিনে থাকলে শেরিফ লোক পাঠিয়ে সেগুলো নিয়ে আসবেন। তাহলে টাকাগুলো ওরা কিছুতেই পাবে না। অতএব দ্বিতীয় উপায়টা ব্যবহার করাই যুক্তিসঙ্গত। মানে আমাদের অনুসরণ করবে ওরা। চোখ কান খোলা রাখলাম, কিন্তু ওরা খুব সতর্ক। আমাদের অনুসরণ করেছিল বটে, অথচ ওদের ছায়ামাত্র দেখতে পেলাম না কোথাও। শেষে সন্দেহ দেখা দিল আমার মনে, আদৌ কি আমাদের অনুসরণ করছে কিনা ওরা। কিন্তু শেষে একটা জিনিস দেখে বুঝতে পারলাম আমার অনুমানই ঠিক। কি জিনিস? জিজ্ঞেস করলেন মিস্টার ব্রাউন। সিগারেটের গোড়া, বলল অয়ন। যেদিন সকালে গুহাগুলো খুঁজে পেলাম, সেদিন বিকেলে যখন আবার আমরা পাহাড়ে গেলাম, তখনই পেয়ে গেলাম ওটা। পাহাড়ে চড়ার সময় ওটা দেখিনি, নামার সময় দেখলাম একটা ঝোপের পাশে পড়েছিল। ওটা দেখে কিভাবে বুঝলে যে টিমার বেগি ফেলেছে ওটা? বললেন মিস্টার ব্রাউন। অন্য কেউ তো ফেলে থাকতে পারতো ওটা। সেই সুযোগ ছিল না, বলল অয়ন। পাহাড়ে চড়ার আগে একজন লোকের সঙ্গে দেখা হয়েছিল আমাদের। সে বলেছিল পাহাড়ে নাকি এখন কেউ চড়ে না। তাছাড়া সিগারেটের গোড়াটা ছিল আনকোরা নতুন, পাহাড়ে চড়ার সময় ওটা দেখিনি। আগে থেকে পড়ে থাকলে অবশ্যই দেখতাম আমি, কারণ জিনিসটা একদম চোখে পড়ার মতো জায়গায় ছিল। বুঝতে পারলাম আমরা পাহাড়ে থাকার সময় কেউ ফেলেছে ওটা। সাধারণ কেউ হলে লোকটা আমাদের চোখে পড়তো, কিন্তু কোনো লোক চোখে পড়লো না, কোনো পায়ের ছাপা এলো না নজরে। ফলে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না যে টিমার বিগ আমাদের পিছু নিয়েছে। ওই দিন রাতে যখন ধাঁধার শেষ লাইনের অর্থ বের করলাম, তখনই বুঝতে পারলাম পরদিন টাকাগুলো উদ্ধার করার পর কি ঘটতে যাচ্ছে। ওরা নিশ্চয়ই আক্রমণ করবে আমাদের, টাকাগুলো ছিনিয়ে নিয়ে যাবে। ওদেরকে ধোকা দেবো বলে ঠিক করলাম। ধোকা দেবার জন্য টাকাগুলো খুব ভোরে গুহায় চলে গিয়ে সরিয়ে ফেললাম। এখন আপনার প্রশ্নের জবাবে আসছি। পাহাড়ে চড়ার সময় টিমার বিগ কেন দেখতে পেল না? এই তো, কারণ বাড়তি সতর্কতা হিসেবে শর্টকাট পথটা দিয়ে গুহায় না গিয়ে যে পথটা মরার খুলি আর তীরচিহ্ন দিয়ে নির্দেশ করা, সে পথটা দিয়ে গুহায় গিয়েছিলাম। তবে একটা জিনিস ভুল করে ফেলেছিলাম। কি সেটা?
জানতে চাইলেন মিস্টার ব্রাউন। আমি ভেবেছিলাম টিম আর বিগ টাকাগুলো ছিনতাই করে দ্রুত পালিয়ে যাবে, বলল অয়ন। বাক্সে সত্যিই টাকা আছে কিনা সেটা দেখতে গিয়ে সময় নষ্ট করবে না। পরে যখন ওরা আসল ব্যাপারটা টের পাবে, ততক্ষণে আমরা টাকাগুলো নিয়ে নিরাপদে শেরিফের কাছে পৌঁছে যাব। কিন্তু ওরা যে টাকাগুলো ছিনতাই করে ওই গুহাতেই আমাদের আটকে রেখে মেরে ফেলার প্ল্যান করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। যদি বুঝতে পারতাম এই ধরনের কাজ ওরা করবে, তাহলে পালানোর ব্যবস্থা করে রাখতাম, কিন্তু বুঝতে পারিনি। ফলে শেষ পর্যন্ত গুহার ভেতর ওদের তাড়া খেতে হয়েছিল। পালিয়েছি তো বলা যায় ভাগ্যের জোরেই। এই কথাটা আমি মানতে পারলাম না, বলে উঠল মিকি। মনে হয় অন্যেরাও আমাকে সমর্থন করবে। আমরা পালানোর জন্যে যত না ভাগ্যের সহায়তা পেয়েছি, তার চেয়ে তোমার বুদ্ধির সহায়তাই পেয়েছি বেশি। মশালের ধোয়ার সূত্র ধরে সঠিক পথটা তো আমরা খুঁজে পেতাম না, আর যদি পেতামও তাতেও কোনো লাভ হতো না। ফায়ার ওয়ার্ডেনের টাওয়ারের দৃষ্টি আকর্ষণের বুদ্ধি তো কিছুতেই আমাদের মাথায় আসতো না। বলা যায় পুরো অ্যাডভেঞ্চারটার কৃতিত্ব তোমারই। বাড়িয়ে বলছো, লজ্জা পেল অয়ন। আমার আরও একটা প্রশ্ন আছে, বললেন মিস্টার ব্রাউন। টিম আর বিগ কীভাবে জানতে পারলো যে জ্যাক আর মাইক গ্রিন হিলে আসছে? জেল থেকে বের হয়ে ওরা একটা লোককে কাজে লাগিয়েছিল রেমন্ড প্রাইসকে খুঁজে বের করার জন্য, বলল অয়ন। শীঘ্রই তার মৃত্যু সংবাদ পেল টিম আর বিগ। তারপরও জ্যাকদের ফুফুর বাসার ওপর নজর রাখতে লাগলো লোকটা। একদিন আড়ি পেতে জানতে পেল রেমন্ড প্রাইস একটা ম্যাপ আর চিঠি রেখে গেছে, কিন্তু সেগুলো দেখার সুযোগ পেল না লোকটা। শুধু জানতে পেল গ্রিন হিলে আসছে জ্যাক আর মাইক। ওদের চেহারার বর্ণনা, বয়স, উচ্চতা এগুলো টিম আর বিগকে জানিয়ে দিল সে। কবে জ্যাক আর মাইক গ্রিন হিলে আসছে তাও জানালো। সে অনুযায়ী গ্রিন হিলে এসে অপেক্ষা করতে লাগলো টিম আর বিগ। কিন্তু নির্দিষ্ট দিনে জ্যাক আর মাইক আসতে পারলো না। একটা অসুবিধা দেখা দেয় একদিন দেরি করে এলো, আর অন্যদিকে আমি আর জিমি এলাম এখানে। শুধু চেহারার বর্ণনা দিয়ে কি আসল মানুষ চেনা যায়? জ্যাক আর মাইকের বয়স আর উচ্চতার সঙ্গে আমাদের মিল খুঁজে পেয়ে আমাদেরই জ্যাক আর মাইক বলে ধরে নিল ওরা। তাই আমরা জড়িয়ে পড়লাম রহস্যে। তার দিকের কি খবর জিজ্ঞেস করলেন মিস্টার ব্রাউন। অনেক অপরাধ করেছে, বলল অয়ন। এবার অনেক দিনের জন্য জেলে যাবে, শেরিফ জানিয়েছেন। আসলে মিকের নিরাপত্তার কথা ভেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য বারের মতো এবারও যদি জিককে অল্প কিছুদিন জেলে রেখে ছেড়ে দেওয়া হয়, তাহলে বেরিয়ে এসে সে জিমি, জ্যাক, মাইক বা আমি কাউকে না পেয়ে মিকের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। সেই সুযোগ যেন সে না পায়, সেজন্য তার দীর্ঘমেয়াদে জেল হয়। জেল থেকে ছাড়া পাবার পরও যেন সে মিকির কোনো ক্ষতি করতে না পারে, সেটা দেখবেন বলে কথা দিয়েছেন শেরিফ। ভালো, বললেন মিস্টার ব্রাউন। মিকির ব্যাপারে নিশ্চিন্ত হলাম। ঘড়ির দিকে তাকালো অয়ন, তারপর উঠে দাঁড়ালো। বলল, আসি তাহলে আঙ্কেল, বাসের সময় হয়ে এসেছে। কিছু খাবে না জিজ্ঞেস করলেন মিস্টার ব্রাউন। না আঙ্কেল, সময় নেই, বলল অয়ন। ঠিক আছে, বললেন মিস্টার ব্রাউন। সুযোগ পেলে আবার চলে এসো গ্রিন হিলে। মাথা ঝাঁকালো ছেলেরা। চলো তোমাদেরকে বাস পর্যন্ত এগিয়ে দিই, বলল মিকি। বেরিয়ে এলো ওরা মিকিদের বাসা থেকে। লঘু পায়ে হাঁটতে থাকলো বাস স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডে পৌঁছে অবাক হলো ওরা। ওদের বিদায় জানাতে ড্যানি হারবে আর শেরিফ দাঁড়িয়ে আছেন। আপনি কোত্থেকে? ড্যানিকে প্রশ্ন করলো অয়ন। কটেজে গিয়েছিলাম, বলল ড্যানি। জানতে পেলাম চলে যাচ্ছ, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি শেষ দেখা করতে। তোমাদের কৃতিত্ব সম্পর্কে শুনেছি, খুবই খুশি হয়েছি আমি। এমন বীরদের সঙ্গে শেষ সাক্ষাৎ না করে থাকি কিভাবে? থ্যাঙ্কস, বলে শেরিফের দিকে তাকালো অয়ন। বলল, গুহায় পাওয়া কঙ্কালটা সম্পর্কে কিছু জানতে পেরেছেন শেরিফ? হ্যাঁ, বললেন শেরিফ। লোকটার নাম সানি পিটারসন, পর্বতারোহী ছিল। বেশ কয়েক বছর আগে গ্রিন হিল পাহাড়ে উঠে নিখোঁজ হয়ে গিয়েছিল। ডেন্টাল টেস্টের রিপোর্ট খানিকক্ষণ আগে পেয়েছি। লোকটা খাত পেরুলো কিভাবে? চিন্তিত ভঙ্গিতে বলল অয়ন। আর পেরুলোই যখন, ফিরতে পারল না কেন? ওই সুরঙ্গে পড়ে মরতে গেল কেন? তাও জানতে পেরেছি, বললেন শেরিফ। কঙ্কালটার এক পায়ের টিবিয়া ভাঙা ছিল। বোধহয় কোনো অ্যাক্সিডেন্টে গুহার ভেতর পা ভেঙেছিল। আহত অবস্থায় খাত পেরোনো আর সম্ভব ছিল না, তাই সুরঙ্গের ভেতর ধুকে ধুকে মারা গেছে। যাক, ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল অয়ন। কঙ্কাল রহস্যের সমাধান হলো তাহলে। অয়ন, বললেন শেরিফ, কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম
তোমাদের বয়সটা গোয়েন্দাগিরির জন্য উপযুক্ত নয়। এখন মনে হচ্ছে আমি ভুল বলেছিলাম। চেষ্টা করলে তোমরাও ভালো গোয়েন্দা হতে পারো, বিশেষত তুমি। কোনো জবাব দিল না অয়ন। আসি বললেন শেরিফ, অনেক কাজ পড়ে আছে। আমিও আসি বলল রানী। বিদায় নিয়ে চলে গেল দুজনে। এমন সময় বাস এসে দাঁড়ালো স্ট্যান্ডে। ব্যাগ ট্যাগ নিয়ে তাতে চড়ে বসলো অয়ন, জিমি, জ্যাক আর মাইক। জানালার পাশে এসে দাঁড়ালো মিকি। বলল, আবার আসবে তো? ওর মন খারাপ, গলার স্বরে স্পষ্টই বোঝা গেল। অয়ন বলল, হ্যাঁ নিশ্চয়ই। তুমি বরং চলে যাও মিকি, এখানে থাকলে খারাপ লাগবে। তাও আরও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল মিকি। তারপর একসময় ঘুরে চলতে শুরু করলো। সিটে দীর্ঘশ্বাস ফেলে হেলান দিল অয়ন। গোয়েন্দাগিরিতে তাহলে নেমে পড়া যায়, তা না? কি বলিস? শেরিফ কি বলেছেন মনে আছে? তুই থাকলেই আমরা দুজনেই একটা গোয়েন্দা সংস্থা খুলতে পারবো। জিমির কথার কোনো জবাব দিল না অয়ন। ও বাইরে তাকিয়ে আছে। কিছু দূর গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে মিকি। ওর চোখ ছলছল করছে। বাস ছেড়ে দিল। স্মাইল আরমানের রহস্য উপন্যাস ফোরালো, নোটে গাছটিও মোড়ালো।